লাইভ হয়ে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের স্পেশাল আয়োজনে। সো সবাই দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন ইমরান ভাই। সো ইমরান ভাইকে আমরা প্রথমেই রিকোয়েস্ট করব যে তার সম্পর্কে আমাদেরকে ছোট করে বলে দেওয়ার জন্য, এবং আমাদের আজকের সেশনটা ছোট করে আউটলাইনটা আমরা একটু বলে দিচ্ছি। যে প্রথমে আমার কাছে প্রায় 10-12টার মতো প্রশ্ন আছে, সেটা মূলত লার্নিং এবং হায়ারিং প্রসেস নিয়ে, স্পেসিফিকলি ওয়েব ডেভেলপার যারা হচ্ছে জুনিয়র ওয়েব ডেভেলপার তাদের জন্য ফোকাস করে। তো তারপরে যখন আমরা এই সেশনটার মোটামুটি 30 মিনিটের দিকে যাব, তখন আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন নিব। সেই প্রশ্নগুলো আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে শুনতে চাবো। সো প্রথমে আমি ডেফিনেটলি ধন্যবাদ জানাই ইমরান ভাইকে তার ব্যস্ত সময় থেকে কিছু সময় বের করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি এখান থেকে আমরা যারা নতুন করে শিখতেছি তাদের কিছুটা গাইডলাইন একটা প্রফেশনাল পার্সপেক্টিভ থেকে আমরা পাবো। সো প্রথমে একটু আমি জানতে চাইবো ইমরান ভাইয়ের কাছ থেকে, সে আপনি অথবা আপনি যে প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দেন। আচ্ছা, আমি কারেন্টলি এক্সপি ডিস্ট্রিবিউটে সিটিও হিসেবে রয়েছি। তো এটার টোটাল হচ্ছে যে টেকনোলজিটা টোটাল পার্টটা আমি হ্যান্ডেল করে রাখলাম। তো আমাদের কোম্পানি যেটা করে মোটামুটি 3টা পার্ট রয়েছে আমার কোম্পানির। একটা রয়েছে যেটা হচ্ছে যে আপনার 3টা নয়, বলতে গেলে 4টা বলা যায় ওয়ান কাইন্ড অফ। সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের 2টো পার্ট। একটা হচ্ছে যে নর্মালি থিমস অ্যান্ড ডিজাইন নিয়ে কাজ করে, একটা সেপারেট ডিপার্টমেন্ট, ওটা আলাদা হিসাব। এরপরে একটা যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইনস নিয়ে কাজ করে। এরপরে হচ্ছে যে সার্ভিস টাইপ কিছু আমাদের প্লাগইন এবং প্রজেক্ট রয়েছে, যেরকম আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের টুলস রয়েছে, সফটওয়্যার রয়েছে। তারপরে আমাদের এখানে ডাব্লিউপি ক্যাফের একটা মানে ক্যাফের হচ্ছে যতগুলো অর্ডার দেওয়া, অনলাইন বুকিং, ইভেন হচ্ছে অ্যাপও রয়েছে আমাদের মোবাইল অ্যাপস, এগুলো নিয়ে একটা উইং। এরপরে হচ্ছে আমাদের মোবাইল অ্যাপস নিয়ে একটা উইং আছে। সেই উইংয়ে আমরা হচ্ছে এখানে অবশ্য জাভা বা নেটিভ কোনো কিছুতে ডেভেলপ করে না, আমরা এটা রিয়াক্ট ওয়েব, নাহলে রিয়াক্ট ওয়েব বলতে এখানে আয়োনিক বুঝাচ্ছি আমি। মনে হচ্ছে রিয়াক্ট নেটিভ দিয়ে আমরা এখানে ডেভেলপ করি। আপাতত ফ্লাটার নিয়ে কোনো কাজ হচ্ছে না, সামনে হতে 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 পারে। আর লাস্টলি আরেকটা আমাদের উইং রয়েছে, সেটা একেবারে ছোটখাটো একটা উইং। বেশিরভাগই হচ্ছে যে আমাদের ইন্টারনাল এবং হচ্ছে যে ক্রস কোনো করা হয়, সেটা হচ্ছে মার্কেটিং ডাটা অ্যানালিসিস এর কাজ করা হয়। মার্কেট ডাটা অ্যানালিসিস এবং হচ্ছে কানেকশন বলতে এখানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের গুগল অ্যানালিটিক্স এর থেকে ডাটা নিয়ে সেটাকে একটা আলাদা করে মার্কআপ দিয়ে ওটার বিভিন্ন রকম ইউজারের বিহেভিয়ার গুলো আমরা হচ্ছে ট্র্যাক ডাউন করে নেওয়া হয়, যাতে স্পেসিফিকলি একটা মার্কেটিং করা যায়, স্পেসিফিকলি ইমেল মার্কেটিং করা যায়, বা সরাসরি যে কোনো গুগল বা ফেসবুকে অ্যাড চালানো যায়। এই 3টা উইং আমাদের মোটামুটি এখানে রয়েছে, 3টা আমরা এখানে হ্যান্ডেল করি। দ্যাটস ইট। আর হচ্ছে অফিসটা আমাদের হচ্ছে মোহাম্মদপুরে এখানে রয়েছে। টোটাল 2টো ফ্লোর নিয়ে মোটামুটি আমাদের একদম করা আছে আর কি টোটালি। আর হচ্ছে রিসেন্টলি এইটুকু নিয়ে আমরা কাজ টাজ করি আর কি। এই থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে আস্তে আস্তে আমাদের প্রশ্নের দিকে চলে যাব। সো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনাদের এখানে যতজন ডেভেলপার আছেন আর কি, মূলত ডেভেলপারদেরকে ফোকাস করে। তো সেখানে হচ্ছে কি কি টেকনোলজিতে আপনারা মূলত কাজ করেন, যে কোন কোন টেকনোলজি রিলেটেড কাজগুলো আপনাদের, বা দু একটা ফ্রেমওয়ার্কের নামও আপনারা বলতে পারেন যে এদের নিয়ে আমাদের মূলত কাজ বেশি হয়। আচ্ছা, এখানে টোটাল টোটাল এমপ্লয়ি হচ্ছে যে প্রায় 51 জনের মতো। তার ভিতরে ডেভেলপার বললে আমি এস্টিমেটলি বলতে পারবো, অ্যাকুরেটলি বলতে পারবো না। এটা মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 30 অর সামথিং লাইক দ্যাট। 30 জনের মতো মনে হয় টোটালি ডেভেলপার রয়েছেন। এর মধ্যে হচ্ছে টেকনোলজিক্যাল আমরা ব্যাক এন্ডে কমপ্লিটলি আমরা দেখি হচ্ছে পিএসপি বাইরে কোনো কিছু হয় না। আর ফ্রন্ট এন্ডে আমরা দেখি যেটা, সেটা হচ্ছে যে রিয়াক্টের বাইরে কোনো কিছু দেখি না। ভু বা এই টাইপের সিমিলার অ্যাঙ্গুলার জেএস ওরকম কোনো কিছু আমরা দেখছি না, পুরোটাই রিয়াক্টের উপরে ফোকাসড এবং জেএস। এখানে ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন গুলো রয়েছে সেগুলো ফ্রন্ট এন্ডটাকেও আমরা হচ্ছে যে এ টু জেড ফাংশনালিটি, ইউজার ইন্টারফেস পুরোটাই রিয়াক্ট দিয়ে হ্যান্ডেল করি। ওয়ার্ডপ্রেস মানে যে তুমি যে ভাষা পিটা একটা ইউআই ওরকম না, আমরা ওটাও একটা মডার্নাইজ করার প্ল্যান করতেছি আর কি। আর তার পাশাপাশি এখানে যে আমরা অ্যাপস ডেভেলপমেন্ট করি সেটা হচ্ছে যে আমি অলরেডি মেনশন করেছি, এখানে আয়োনিক বা কর্ডোভা দিয়ে করি, যেটা হচ্ছে যে আপনার কোড বেস থাকে হচ্ছে যে রিয়াক্ট ওয়েব। আর তাছাড়া রিয়াক্ট নেটিভ দিয়ে আমাদের কাজ চলতেছে এখানে। আর এরপরে ডাটার ক্ষেত্রে যেটা হচ্ছে, ডাটার ক্ষেত্রে আমরা পাইথনের কিছু ব্যবহার হয়ে থাকে, তাও সেটা হচ্ছে রেডিমেড যেসব ফ্রেমওয়ার্ক আছে সেগুলোর মধ্যে। আর যদি ফ্রেমওয়ার্কের কথা বলি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিয়ে কাজ করি, এবং হচ্ছে যে আমাদের নিজস্ব ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করি। ওয়ার্ডপ্রেস হতে পারে, আর এদিকে আপনি পাইথন বা হোয়াটসঅ্যাপ যেটা বলে থাকেন।
আচ্ছা, থ্যাংক ইউ। আপনি মোটামুটি একটা ডিটেইল একটা ওভারভিউ আমাদেরকে দিয়ে দিলেন, এবং একটা একটা জিনিস হচ্ছে আমাদের অনেকেরই কনফিউশন থাকে যে আচ্ছা ওয়ার্ডপ্রেস এর কাজ হলে যে আসলে ওখানে ডেভেলপার লাগবে না, বা এই টাইপের একটা বিষয় আমাদের অনেকেরই কনফিউশন থাকে। যেহেতু আমরা ছোট শিখতেছি, এই জন্য আমাদের আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছোটখাটো ইনফরমেশন আমরা নিজেরা শুনে মিক্স আপ করে ফেলে। অনেকের একটা সন্দেহ থাকে যে আচ্ছা ওয়ার্ডপ্রেস আসার কারণে আর ওয়েব ডেভেলপারদের দরকার পড়বে না। তো আপনারা যেহেতু ওয়ার্ডপ্রেসের সাথে অনেক কিছু কাজ করেন, প্লাগইনও তৈরি করেন, আবার হচ্ছে নিজেদের হয়তো আমি থিমও থাকতে পারে বা এই রিলেটেড অনেক কাজ করেন আর কি। তো আপনি যদি ছোট করে এই প্রশ্নটা একটু একটু অ্যাড্রেস করে দেন যে আসলে ওয়ার্ডপ্রেস ডেফিনেটলি একটা জনপ্রিয় একটা সিএমএস, এই ওয়ার্ডপ্রেসের কারণে কি ফিউচারে আজ থেকে 2 বছর বা 4 বছর পরে আপনার ব্যক্তিগত অভিমত, যে ব্যক্তিগত হিসেবে আপনার কি মনে হয় যে ওয়ার্ডপ্রেসের কারণে আসলে আর সামনে আর ডেভেলপারদের চাকরি থাকবে না, এরকম কি আপনার মনে হয় কিনা? না, এরকম হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে রিসেন্টলি, এটা রিসেন্ট কোনো সিএমএস না, এটা লম্বা সময় সিএমএস। তো আগামী যদি আমি 5-6 বছরের মধ্যে যদি আমি কভার আপ করতে চাই, তাহলে সেখানে হচ্ছে ডেভেলপারদের এখানে কমে যাওয়া বা লোড কমে যাওয়া এরকম টাইপের কোনো কিছু হওয়ার কথা না, ফার্স্ট অফ অল এটা কথা। আর সেকেন্ডারি, এটা লিটারেলি হচ্ছে একেবারে জুনিয়র লেভেল যারা কোনো কোডিং করে না বা কোডিং করতে চায় না বা কোডিং করতে পারে না, এরকম ক্ষেত্রে সে প্রচন্ড সময় সেভ করতে চাচ্ছে, এরকম ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে সলিউশন ওয়ার্ডপ্রেস মূলত প্রোভাইড করে, যেটা হচ্ছে অন্যান্য সিএমএস গুলোতে ওইভাবে হয়তো বা নাই বা থাকলেও এতটা জনপ্রিয় না, দ্যাটস ইট। কিন্তু এখানে ডেভেলপারের আপনি যে যদি মানে কোডিং বা এই টাইপের যদি কথা বলেন, তাহলে এটা বিন্দুমাত্র লিটারেলি 1% আমি মনে করি যে এটা ওয়ার্কলোড কমায় না। আমি এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যে ফর্ম নামে আমাদের একটা মেড ফোন একটা বিল্ডার রয়েছে, যেটা প্রায় অ্যাক্টিভ ইউজার প্রায় 40,000 50,000 কাছাকাছি, 50,000 কাছাকাছি। ওটার পুরোকে পুরো ফ্রন্ট এন্ডের পার্টটা হচ্ছে রিয়াক্ট দিয়ে হ্যান্ডেল করা, ওটার হচ্ছে ইন্টারফেসে কিছুটা হচ্ছে গুগল ফর্মের মতন, একদম লিটারেলি গুগল ফর্মের মতন। সো ওটার কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি অ্যাক্টিভলি 5-6 জন কন্টিনিউয়াসলি কাজ করে যায়, নতুন ফিচার দিয়ে গেলে ওখানে 15-20 জনের মতো আমাদের পুরো টিম ওখানে সময় চলে যায়। এবং ওই পুরো পার্টটা হচ্ছে যে ডেভেলপমেন্টের পার্ট, ওটা লিটারালি কিছুই না, ওটা তারা ইউজ করে। আমাদের যারা ইউজার বেস রয়েছে তাদের যদি আমি একটা লিটারালি প্রোভাইড একটা অ্যাওয়ার্ড দিতে চাই, এর হচ্ছে যে প্রায় 80% যারা ইউজ করে, 80% পুরোটাই হচ্ছে যে নন টেক ইউজাররা, এরা হচ্ছে ডেভেলপার না, লিটারালি ডেভেলপার না। আর যারা ডেভেলপার যারা ইউজ করে বাকি 20%, এরা এখানে তাদের কাজটা লিটারালি তারা হচ্ছে যে হায়ার করে, তারা ভালো এক্সটেনশন লেভেলের একটা মানে প্রজেক্টের একটা ভালো এক্সটেনশন লেভেলের একটা বাজেট নিয়েই তারা কাজ করে। তারা কি করে, এই ফর্মটা দিয়ে বিভিন্ন কমপ্লিকেটেড কাজগুলো হ্যান্ডেল করে, যেরকম হচ্ছে তারপর ডাটা স্টার্টিং করা, তারপর হচ্ছে এখানে কোনো একটা ইউজারের দেখা যাচ্ছে একাডেমিকের রেজিস্ট্রেশন করা, এই টাইপের কমপ্লিকেটেড কাজ করে। সো কিন্তু ওখানে তার ওয়ার্কলোড কিন্তু কমাচ্ছে না, বরঞ্চ তার ওয়ার্কলোডটা ইজি করতেছে, এবং সে কিন্তু মোটামুটি ভালো লেভেলের একটা পয়সা সে বাজেট করে দিচ্ছে। সো এরকম কোনো চান্সেস আমি দেখি না। থ্যাংক ইউ। আমাদের আমরা যেহেতু হচ্ছে স্পিড স্টুডিওতে আমরা মোটামুটি আমরা ডেভেলপার, আপনারা যেহেতু হায়ার করেন বা রিয়াক্ট রিলেটেড ডেভেলপার হায়ার করেন, তো সেই রিলেটেড আমরা প্রশ্নের দিকে কিছুটা ফোকাস করব। তো সেটাতে যাওয়ার আগে আবার ছোট্ট একটা প্রশ্ন, এটা আমাদের সবার মনের ভিতরেই থাকে যে ফ্রেশাররা চাকরি পায় না, সব জব সার্কুলার আপনি 1 বছর 2 বছর এক্সপিরিয়েন্স লোকজন ছাড়া কেউ হায়ার করে না। সো আপনারা কি মোটামুটি যাদেরকে হায়ার করেন সবই কি আপনারা এক্সপিরিয়েন্সড খোঁজেন, ফ্রেশার কখনোই হায়ার করেন না? নাকি এই যে একটা থিঙ্কিং অনেকের কাছে আছে এটা একদম সেটা সম্পর্কে আপনার কি মনে হয় যে আসলে ফ্রেশারদেরকে কেউই হায়ার করে না? সো স্পিড স্টাডির পার্সপেক্টিভে সেটার অ্যান্সারটা কি হবে? আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। বিশেষ করে যেগুলো আমি দেখেছি, আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেগুলো হচ্ছে মোটামুটি স্টার্ট আপ টাইপ কোম্পানি, কিংবা হচ্ছে যে খুব বড় হয়ে গেছে, তাদের ওয়ার্কফোর্সটা একটু ভিন্ন রকম, লাইক গুগল আর মাইক্রোসফট আর সামথিং লাইক দ্যাট, এসব কোম্পানিতে নর্মালি ফ্রেশাররা নিতে চায় না, বা ফ্রেশাররা নিলেও খুব একাডেমিক ভালো শক্ত একটা ব্যাকগ্রাউন্ড থেকে তখন নেয়, কাদের সাথে আসলে লস প্রজেক্ট। আদারওয়াইজ এসব ক্ষেত্রে অবশ্যই আপনার বড় কোম্পানি যেগুলো রয়েছে সেখানে ইন্টার্নশিপ ডেফিনেটলি চালু থাকে। এসব ছাড়া যেসব কোম্পানি রয়েছে আমাদের মতন বলেন, বা আমাদের থেকে টুকটাক বড় বলেন, বা আমাদের থেকে একটু ছোট বলেন, মিড লেভেল কোম্পানি বলেন, সে সবগুলো কোম্পানিতে আমার মনে হয় যে ফ্রেশারদের ডেফিনেটলি নেওয়া হয়, ডেফিনেটলি নেওয়া হয়। এবং হচ্ছে যে এক্সপিরিয়েন্সের বিষয়টা যেটা হচ্ছে, ইউজারদেরকে মানে ইউজার বলতে মিন করছে এখানে যারা আপনার ফ্রেশার রয়েছে, তাদেরকে খুঁজতে হবে প্রথমে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার জন্য আমি কোথায় অ্যাপ্লাই করতে পারি। ইটস নট লাইক যে কোনো জায়গাতেই এক্সপিরিয়েন্স আর অ্যাপ্লাই হয় না, তাদেরকে খুঁজতে হবে। ডেফিনেটলি তাদেরকে নিজেদেরকে একটু হলেও পরিশ্রম করতে হবে, একটু ধরনের জব খুঁজতে হবে, ইন্টার্নশিপ কোথায় হচ্ছে সেগুলো খুঁজতে হবে। এগুলোর জন্য সব থেকে বেটার ওয়ে আমি মনে করি যে কমিউনিটির সাথে যুক্ত থাকা, প্রোগ্রামিং এর হতে পারে বা এরকম টাইপের যেসব কমিউনিটি রয়েছে সেগুলোর সঙ্গে যুক্ত থাকলে মোটামুটি এই ধরনের ইন্টার্নশিপে পাওয়া যায়। আর আমাদের যদি বলি, আমাদের কোম্পানির যদি অবস্থা বলি, তাহলে হচ্ছে রিসেন্টলি আমরা তো অলরেডি ফ্রেশারদের নেই ডেফিনেটলি ফ্রেশারদের নেই। রিসেন্টলি আমরা ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছি, এবং একটা আমাদের ফার্স্ট ব্যাচ যেটা রয়েছে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, 1 মাসের মতো হয়ে যাচ্ছে, এবং এদের কমপ্লিটলি ফ্রেশার। এদেরকে নিয়ে আমাদের প্রথম প্রায় 15 দিনের মতন, 15 দিন না হলো 10-15 দিনের মতো কাছাকাছি শুধু আমরা ট্রেনিং দিয়ে গেছি, এদের কাছ থেকে আমরা কোনো আউটপুট আশা করি নাই। সো আমরা তো নিচ্ছি, সামনে অনেকে নিচ্ছে, কিন্তু
আপনাদের ওই পেশাদারদেরকে যেটা করতে হবে, খুঁজতে হবে, এই ধরনের কমিউনিটির সাথে যুক্ত থাকতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, তাহলেই পাবে, আদারওয়াইজ পসিবল না। ঠিক আছে, আমি থ্যাংক ইউ। এটা মানে ফ্রেশারদের অবশ্যই আছে, কারণ আপনারাও হায়ার করতেছেন, ইন্টার্ন হিসেবে হায়ার করতেছেন, সেটা খুবই চমৎকার। এখানে আমার একটা প্রশ্ন আছে, ধরেন আমি শিখতেছি, ধরেন আমি কিছু দূর হচ্ছে রিয়াক্ট দিয়ে কিছু প্রজেক্ট করছি, বা কতটুকু হইলে আমি মনে করব যে ঠিক আছে আমি ধরেন স্পিড স্টুডিওতেই জুনিয়র হিসাবে, ফ্রেশার হিসাবে বা ইন্টার্নের জন্য এতটুকু জানলে আপনি মনে করেন যে না, তার মনে হয় অ্যাপ্লাই করা উচিত। যদিও কিছুটা ভেরি তো করবেই, কেউ হয়তো শিখতে গেলে একটু ভালো শিখলো, কেউ একটু কম ভালো শিখলো, বাট কি কি হইলে আপনারা মোটামুটি একে কনসিডার করবেন যে এই জিনিস থাকলে আমরা কনসিডার করব, আর এইরকম কিছু না থাকলে তাকে আমরা একদমই কনসিডার করব না? সো কতটুকু গেলে একজন লার্নার যে শিখতেছে তার মনে করা উচিত যে আচ্ছা আমি একটু রিজনেবল লেভেলে আছি, এখন আমার একটু খোঁজা উচিত বা দেখা উচিত যে মার্কেটে কি কি আছে? ধরেন আপনাদের থাকুক, আরো ডেফিনেটলি আরো অনেক অর্গানাইজেশন বাংলাদেশে অবশ্যই আছে, তাদের কাছে অপরচুনিটি আছে। সো কতটুকু শিকার হইলে তাদের খোঁজা শুরু করা উচিত বলে আপনি মনে করেন? ফার্স্ট অফ অল আমরা যেটা করি, যেটা আপনার পরবর্তীতে হচ্ছে কোশ্চেন করবেন, যে ইন্টারভিউতে কি কি কোশ্চেন করা হয় সামথিং লাইক দ্যাট, সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যেটা দেখি তার বেসিক কতটুকু। এখানে হচ্ছে যে কিছুটা এরকম যে একটা বড় গাছের গোড়া যদি শক্ত না হয়, উপর যদি বিশাল ডালপালা বানায় দেয়, তাহলে লিটারালি গাছটা টিকবে না। সো তার বেসিকটা ডেফিনেটলি সবার আগে স্ট্রং থাকতে হবে, এবং সে যদি এতটুকু কনফিডেন্ট ফিল করে যে আমার বেসিকটা 100% ওকে, জাভা স্ক্রিপ্টের বেসিকটা নিয়ে আমার কোনো কোশ্চেন করলে আমাকে আট দেবো না, বা বেসিক কোনো জায়গায় যদি আমি প্রবলেম চলে আসে আমি সেটা হ্যান্ডেল করতে হবে, এটা হচ্ছে তাদের ফার্স্ট স্টেপ। এবং ফার্স্ট তাদেরকে প্রথম এটা তাদেরকে কনফিডেন্টাল লেভেলটা আসতে হবে, এটা প্রথম। এরপরে হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট বা ভ্যানিলা জাভা স্ক্রিপ্টে তো নর্মালি হচ্ছে যে ফ্রেশার নেওয়া হয় না, নেওয়া হয় কি আপনার স্পেসিফিক একটা ফ্রেমওয়ার্ক, এটা হতে পারে অ্যাঙ্গুলার হতে পারে, কিংবা রিয়াক্ট হতে পারে, সামথিং লাইক দ্যাট। তো এই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে রিয়াক্টের একেবারে বেসিক জিনিস, আমি যদি একেবারে পয়েন্ট টু পয়েন্ট বলি, সেটা হচ্ছে রাউটিংটা ইম্পর্টেন্ট। তারপর এখানে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এপিআই কল করে নিয়ে আসে, বিষয়টা এখানে ইম্পর্টেন্ট। তারপর এখানে হচ্ছে যে কম্পোনেন্ট গুলো ডাইনামিকলি ক্রিয়েট করা বা হচ্ছে স্ট্যাটিক্যালি ক্রিয়েট করা, সেগুলো এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়। দেন হচ্ছে যে আরেকটা জায়গায় যেটা প্রোগ্রামার গুলো, নতুন লেভেল এগুলো খুব বেশি ধাক্কা খায়, সেটা হচ্ছে কম্পাইলার গুলো। এখানে কেউ ওয়েব প্যাক ইউজ করে, কেউ গ্রান্ট ইউজ করে, কেউ হচ্ছে গাল্প ইউজ করে, এবং এই জিনিসগুলো তারা হচ্ছে লিটারালি ক্যাশ খেয়ে যায়। সো এই জিনিসটা নিয়ে অ্যাটলিস্ট একটা বেসিক ধারণা থাকতে হবে। এতটুকু হলেই আমার মনে হয় যে তারা অ্যাটলিস্ট কোনো জায়গায়, অ্যাটলিস্ট ইন্টার্নশিপ বা ফ্রেশার হিসেবে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারে। থ্যাংক ইউ। এটা একটা, আরেকটা আমি জি বলুন। স্কিপ করে ফেলেছি, সেটা হচ্ছে যে তাদের বেসিক সিএসএস টা ডেফিনেটলি না থাকতে হবে, কারণ যদি জিএস নিয়ে কাজ করে ফ্রন্ট এন্ড ডেভেলপার, সো এখানে সিএসএস থাকতেই হবে। এটা ডেফিনেটলি একটা বেসিক রিকোয়ারমেন্ট বলা যায়। আচ্ছা, এখানে সিএসএস যেহেতু আপনি বলতেছেন, আমি ছোট করে একটা প্রশ্ন করে ভ্যানিলা সিএসএস তো কিছুটা তাকে শিখতেই হবে, না শিখলে আসলে সে কোনো ফ্রেমওয়ার্কেও কাজ করতে পারবে না, সেটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু বেসিক মানে ভ্যানিলা সিএসএস যেটাকে আমরা বলি, সেই সিএসএস এর পাশাপাশি তাকে কি কোনো একটা ফ্রেমওয়ার্ক জানলে কি ভালো? সেখানে আমরা সাধারণত দুইটার নাম অনেকেই জানি, বুটস্ট্র্যাপ বা টেইলউইন্ড বা অন্য কিছু একটা। তো আপনি কি রিকমেন্ড করেন, যে শুধু ভ্যানিলা সিএসএস ভালো করে শিখলে হবে, নাকি একটা ফ্রেমওয়ার্ক দেখা উচিত? দেখলে কোনটাকে আপনি রিকমেন্ড করেন? আচ্ছা, এখানে এখানে এটাও হচ্ছে যে কোম্পানি টু কোম্পানি মূলত ভ্যারি করে। সো এখানে হচ্ছে আমাদের কোম্পানি যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে টেল উইন্ডো ইউজ করি না, এখানে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ ও রিঅ্যাক্টের ক্ষেত্রে ইউজ করি না। আমাদের যেগুলো থিমের যে পার্টটা আছে সেখানে মোটামুটি আমরা বুটস্ট্র্যাপ বা টেল উইন্ডো ইউজ করে থাকি। তো আমাদের রিঅ্যাক্টের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে অ্যান্ড ডট ডিজাইন, ANT.DESIGN, এই ফ্রেমওয়ার্কটা আমরা ইউজ করি। এখানে কম্পোনেন্ট সহ, সিএসএস সহ, A to Z মোটামুটি সবকিছুই রেডি করে থাকে। এবং এটা নিয়ে আমার মনে হচ্ছে বেসিক ক্ষেত্রে দেখে থাকে, দ্যাটস ফাইন, বাট দেখে যদি নাও থাকে কোনো সমস্যা নেই। আমাদের যদি আমি ট্র্যাক রেকর্ড কথা বলি, তাহলে আমাদের ইন্টার্নশিপে যারা রয়েছে তারা লিটারালি এটা এক সপ্তাহের মধ্যে পুরোটা কভার আপ করে ফেলছে, এবং তারা এটাতে প্রজেক্ট করতেছে অলরেডি। সো এটা হচ্ছে যে আমি রিকমেন্ড করবো যে এটা একদমই এসেনশিয়াল বা এটা মাস্ট বি, এটা কোনো কিছু নেই। আর সে যদি চায় তাহলে টেনউইন এখন হচ্ছে মোটামুটি খুব ভালো একটা ট্রেন্ডিং এর মধ্যে যাচ্ছে, সেটা হতে পারে। আদারওয়াইজ হচ্ছে যে রিঅ্যাক্টের ফ্রেমওয়ার্কের মধ্যে যদি বলি, তাহলে আমরা ইউজ করি অ্যান্ড্রয়েড ডিজাইন। এটা আমার দেখা মতে মোটামুটি বলতে গেলে অলমোস্ট কমপ্লিট একটা ফ্রেমওয়ার্ক, এখানে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। সো এটা সে দেখতে পারে। থ্যাংক ইউ। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে ধরেন আমি অ্যাপ্লাই করতে যাব, আমি ধরেন আপনি যে আউটলাইনটা বললেন যে আমি সেই আউটলাইনটা সম্পর্কে মোটামুটি জেনে গেছি, বেসিক সিএসএস হোক, বেসিক জাভাস্ক্রিপ্টের কিছু ফান্ডামেন্টাল কনসেপ্টও আমি কিছুটা জানি, আবার ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমার আইডিয়া আছে, যে আপনি যেগুলো বললেন কম্পোনেন্ট, ডাইনামিক কম্পোনেন্ট, এই জিনিসগুলো করতে পারে। এখন আমি অ্যাপ্লাই করতে যাওয়ার সময় আমাদের ডেফিনেটলি কতগুলো জিনিস লাগে। আমরা সবাই জানি যে হচ্ছে সিবি বা রেজুমে লাগবে, এর পাশাপাশি আর কোনো জায়গায় প্রোফাইল বা ধরেন হচ্ছে গিটহাব হইতে পারে, লিঙ্কডইন হইতে পারে, বা অন্য কিছু হইতে পারে। অর্থাৎ আমার কি কি সরঞ্জামাদি দরকার যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আর কি, আমার রেজুমির পাশাপাশি, সিভি বা রেজুমির পাশাপাশি?
আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা একদমই ট্রিপল স্টার যদি বলি, তো সেখানে হচ্ছে ট্রিপল স্টার হ্যাকাথনে তার যদি অ্যাকাউন্টটা মোটামুটি ভারী হয়ে থাকে, কিংবা হচ্ছে যে স্ট্যাক ওভারফ্লোতে যদি তার মোটামুটি ভারী প্রোফাইল হয়ে থাকে, যেটা আমরা একেবারে লিটারালি রেয়ার পাইছি, একেবারে রেয়ার পাইছি। দুজন মোটামুটি পাইছিলাম, একজন সিনিয়রকে পেয়েছিলাম আর একজন জুনিয়রকে পেয়েছিলাম, দুজনকে আমরা মোটামুটি সহজে কল করে ফেলছি, আর লিটারালি আর নিচের দিকে আমরা যাই নাই। তো এর পাশাপাশি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল কিংবা গিটহাব প্রোফাইল, সেটা দেখে আমরা একটা এতটুকু জাস্ট একটা আইডিয়া নিই যে সে কতটুকু গোছানো। এটা দেখে আমরা কখনোই তার স্কিল নিয়ে আমরা এটা জাজ করি না, কারণ যেটা হয় যে লিঙ্কডইনটা এটা হচ্ছে যে পার্সোনাল গিয়ে গিয়ে জিজ্ঞেস করে যে ভাই আমি আপনাকে একটা স্টার দিয়ে দিছি, আপনি আমাকে ইয়ে করে দেন। এটা একটা বিষয় আমাকে নিজেই অনেকে রিকোয়েস্ট করে, সো ওটা দেখে আসলে কোনো কিছু ভ্যারি করা যায় না। আর হচ্ছে গিটহাবের ক্ষেত্রে যেটা হয় যে ম্যাক্সিমাম ছেলেপেলে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে তারা লিটারালি হয় কোনো একটা কপি কাট করা কোনো একটা প্রজেক্ট সে উঠে ফেলছে, আদারওয়াইজ সে কি করছে এমন কোন একটা প্রজেক্ট বানাচ্ছে যে প্রজেক্টটা নিয়ে হয়তো সে নিজে কোড করছে, কিন্তু ওই প্রজেক্টটা নিয়ে আসলে কোনো আউটপুট নেই, মানে ওই প্রজেক্টটা নিয়ে তার যে স্কিল আমি জাজ করবো ওটা আসলে ইয়ে করার কিছু হয় না। তো সেই ক্ষেত্রে আমরা গিয়ে গিয়ে তো আসলে প্রত্যেক সিভিতে প্রোফাইল গিয়ে গিয়ে তো প্রজেক্ট চেক করা পসিবল না, আমরা জাস্ট এতটুকু দেখি যে আছে কিনা, থাকলে কতটুকু গোছানো, এতটুকুই। আর হচ্ছে যে প্রথমে যে দুটো বললাম ওটা আমরা হচ্ছে যে ট্রিপল স্টার হিসেবে কাউন্ট করি। হ্যাঁ, এইটা এটা আসলে একটা পয়েন্ট যে স্ট্যাক ওভারফ্লোতে সেটা যদি কন্ট্রিবিউট করে আর কি, এটা আসলে খুবই চমৎকার এবং এটা আসলে সামহাও একটু কম। এটা একটা খুবই চমৎকার একটা পয়েন্ট। এইটাতে আমাদের স্টুডেন্টদের একটু ওইদিকে যাওয়াটা একটু কম হয় আর কি, বাট এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি একটু নোটও লিখে নিলাম। সো থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আমার একটা প্রশ্ন হচ্ছে, ঠিক আছে আমি ধরেন হচ্ছে গিটহাবে একটা একটা দুইটা তিনটা প্রজেক্ট আমি করলাম, ওগুলো ঠিক আছে। এখন আমি যখন অ্যাপ্লাই করতে যাব, আমার ফার্স্ট জিনিসটা হয়তো আমি যখন অ্যাপ্লাই করব, হয়তো আমি আপনাদেরকে রেজুমি বা আমার সিভিটা দিব। তো রেজুমিতে ধরেন আমি দিলাম, সেক্ষেত্রে রেজুমিতে আপনারা কি ধরনের জিনিস দেখলে মনে করেন যে আচ্ছা এই একটা ভালো ক্যান্ডিডেট, গিভেন দ্যাট সে অনেস্ট ইনফরমেশন দিচ্ছে, আন্দাজে মান্দাজে ইনফরমেশন দিয়ে আসলে বেশি দূর যাইতে পারবে না। বড় যে ইন্টারভিউতে কল পাবে এর বেশি দূর যাইতে পারবে না, এমন না যে আন্দাজে আপনি রেজুমিতে একদম উড়াই ফেললেন কিন্তু ইন্টারভিউ থেকে ধরাই খাবেন। ধরুন সে অনেস্ট ইনফরমেশনে দিল, সঠিক ইনফরমেশন দিল, তো সেই ইনফরমেশনের মধ্যে রেজুমিতে আপনারা কোন জিনিসগুলো দেখলে মনে করেন যে আচ্ছা এটা একজন ভালো ক্যান্ডিডেট, তাদেরকে ইন্টারভিউতে ডাকা উচিত? আবার কি ধরনের ইনফরমেশন থাকলে মনে করেন যে না এই হচ্ছে ভুয়া মারছে বা কিছু একটা হয়েছে, তাকে আমরা একটু কম কনসিডার করবো বা আমরা রিজেক্টই করে দেবো, ডাকবোই না ইন্টারভিউতে? তো এরকম রেজুমি সিলেকশন প্রসেসে আপনারা আসলে কোন কোন জিনিসগুলো দেখেন? তো আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট বলেছেন। তো আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী রিজুমি দেখে খুব বেশি আসলে বোঝা যায় না যে আসলে এ আসলে যেটা মোটামুটি প্রমিনেন্ট কেউ কিংবা প্রমিনেন্ট কেউ না। তো প্রথম থেকে আমরা এইভাবে সরাসরি ছাঁটাই করতাম, কিন্তু ছাঁটাই করে দেখা গেলো যে অনেক প্রমিনেন্ট ক্যান্ডিডেটই বাদ পড়ে যায়। তো আমরা এখন যেটা করি, রাইট নাও যেটা করি সেটা হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আমরা ধরে নেই যে এই স্ট্যান্ডার্ড যদি আমরা মিট করে তাহলে তাকে আমরা পরবর্তী ইন্টারভিউ প্রসেসে আমরা পাঠিয়ে দিয়ে দিই। সো লিটারালি এখানে যদি আমরা বলতে গেলে 50 জন অ্যাপ্লাই করে, তো 50 জনের মধ্যে প্রায় 35+ চলে যায় আমাদের পরবর্তী প্রসেসে। আর বাকিগুলোর ক্ষেত্রে কিছু থাকে যেগুলো আমরা বাদ করে ফেলি। সে বাদ করার ফেলার মধ্যে রেড ফ্ল্যাগ বলতে আমরা প্রথম যেটা দেখি যে সিভির একটা আউটলুকটা, দ্যাট মিনস আমরা এমন পাইছি এমন একটা বিদঘুটে ফন্ট দিয়ে রাখছে যে ফন্টগুলো কোনো আসলে ইয়ের মতো না, মানে দেখার মতো না, বা কালারিং গুলো এমন করে রাখছে এগুলো, কিংবা হচ্ছে লিটার আপনার গ্রাফিক রিভার .com বা এই টাইপের কোনো একটা সাইট থেকে সে একটা রিজমি ডাউনলোড করে নিয়ে এসে সেখান থেকে ওটা হচ্ছে যে ডিজাইন টাইপের কিছু একটা, এই টাইপের কিছু দেখলে মোটামুটি আমরা একটু নাক শিখতাই। এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয়ত বিষয় যেটা, সে অনেস্ট রিভিউ দিচ্ছে, সে অনেস্ট ইনফরমেশন দিচ্ছে, কিন্তু সে ভার্সিটিতে সে ফার্স্ট ইয়ারে সি শিখাইছে তাকে, কিংবা তাকে হচ্ছে জাভা শিখাইছে। এখন সে এটাকে একটা এক্সপিরিয়েন্স বা তার একটা এক্সপার্টিস হিসেবে কাউন্ট করে নেয়, যেহেতু সেটা হচ্ছে মাত্র এক সেমিস্টারে শিখেছে। ওকে, সো যখন সে এরকম ভাবে কাউন্ট করতে থাকে তখন তার সিভিতে সে কিন্তু ফ্রেশার, বা তার সিভিতে চলে আসে সে জাভা পারে, সে সি পারে, সে সি শার্প পারে, সে জাভা স্ক্রিপ্ট পারে, সে হচ্ছে যে সার্ভারে 2-3টা পারতেছে, এটা অনেক কিছু ইউজ দিয়ে বলে। তো এরকম ক্ষেত্রে আমরা ডেফিনেটলি ধরে নেই এর আসলে কোন স্কিলটা যে অ্যাকচুয়ালি এক্সপার্টিস এই ধারণাটা তার মধ্যে নেই, আদারওয়াইজ সে ইমপ্রেস করার জন্য সে হুদাই অনেক কিছু লিখে রাখতেছে। সো এই ধরনের ক্ষেত্রে আমরা বলতে গেলে 80% ক্ষেত্রে ঝেড়ে ফেলে দিই, 80% ক্ষেত্রে আমরা ঝেড়ে ফেলে দিই। আদারওয়াইজ আমরা তাকে কল করলেও সে এখানে যতগুলো টেকনোলজি বা যতগুলো টুল সম্পর্কে সে উল্লেখ করেছে সবগুলো নিয়েই তাকে কোশ্চেন করা হয়, একদম প্রত্যেকে শুরু করে নিজ পর্যন্ত সবগুলো নিয়ে কোশ্চেন করা হয়। এবং হচ্ছে এখন পর্যন্ত যতগুলো পেয়েছি 100% সবগুলোই তারা এমনি এমনি দিয়ে রাখছে আর কি, এরকম টাইপের অবস্থা। এটা একটা বিশাল রেড ফ্ল্যাগ ধরা হয়। আর পজিটিভ দিকে যদি দেখা হয় তাহলে হচ্ছে যে আমরা, সে ফ্রেশার হোক বা যেটাই হোক, সে যে নিচে যে এক্সপিরিয়েন্স গুলো দিয়েছে সেই এক্সপিরিয়েন্স গুলো যদি মোটামুটি ভ্যালিড বা মোটামুটি একটু দেখার মতো হয়, এটা আমার পজিটিভলি দেয়। তারপর হচ্ছে যে একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যদি সে খুব সুন্দর করে বুঝে বলে এবং দেখতেছে যে ভালো, তাহলে ডেফিনেটলি আমরা সেটা কাউন্ট করে রাখি। এছাড়া আমরা এক্সট্রা পজিটিভলি দেখার মতো কিছু দেই না, আমরা মোটামুটি সবাইকে ইন্টারভিউ পরে প্রসেসে পাঠিয়ে দিই।
আচ্ছা, তো এখানে আপনাদের পরবর্তী রাউন্ডটা সম্পর্কে যদি একটু আইডিয়া দেন। ধরেন আমার রেজুমিটা দেখে আপনাদের মোটামুটি পছন্দ হলো যে আচ্ছা একে ইন্টারভিউতে ডাকা যেতে পারে। সো আপনাদের মানে অনেক কোম্পানিতে অনেকগুলো স্টেপস থাকে। তো আপনাদের রেজুমিটা সামহাও আপনাদের কাছে গেল। ও যাওয়ার পরে এখন আপনারা মানে আমাকে ফোন ইন্টারভিউ নিবেন নাকি অনসাইটে ডাকবেন নাকি এখন কোভিড এর কারণে আপনারা থ্রু স্কাইপ বা জুম বা হয়তো বা মিটে কল করবেন? সেটা কি 1 ঘন্টার একটা ইন্টারভিউ হবে নাকি অনেকগুলো ইন্টারভিউ হবে? অর্থাৎ আমার এই রেজুমি সিলেক্ট থেকে হায়ারিং পর্যন্ত যদি আমি সফল ক্যান্ডিডেট হই তাহলে কয়টা স্টেপ সাধারণত হয়? যদি এটা পার্সন টু পার্সন কিছুটা ভেরি করলেও করতে পারে, তাহলে সেটা সম্পর্কে একটু ধারণা দিলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমাদের এক্সপিরিয়েন্স শুরুতে যেটা করা হয় যে আমাদের লং টাইম ধরে আমাদের কোম্পানিটা প্রায় হচ্ছে 2014 সাল থেকে চলে আসতেছে, 15 সাল থেকে আমরা এটা একদম এস্টাবলিশ করে সামনে নিয়ে আসছি। তো লম্বা সময়ের যে এই রিক্রুটিং প্রসেসটা নিয়ে যে আমরা দেখাদেখি করার পরে আমাদের যে লাস্ট যে অবস্থাটা সেটা হচ্ছে আমরা কমপ্লিটলি একটা সিস্টেমেটিক ওয়েতে এগোই, মানে এটা একটা ফর্মুলার বাহিরে লিটারালি কোনো কিছু হয় না। কেউ যদি রেফারেন্স দিয়েও আসে, আমাদের সিইও সাহেবেরও যদি রেফারেন্স আসে তাকেও এই ফর্মুলার মধ্যে দিয়ে আসতে হয়, নিশ্চয়ই এরকম। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করি সিভি থেকে সিলেক্ট করার পরে, এটা কোভিড এর জন্য না, কোভিড এর আগেও যেটা করতাম সেটা হচ্ছে যে আমরা স্কাইপে তাকে কল দিতাম। স্কাইপে কল দিয়ে যদি আমরা সিনিয়র দিকে হয় তাহলে তাকে হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড কিছু কোশ্চেন করতাম, আর যদি সিনিয়র না হয় তাহলে আমরা প্রোগ্রামিং রিলেটেড কোশ্চেন করি না। আমি ওই পার্টে সিনিয়র বা আদার্স পার্টের দিকে যাই না, কারণ যে মোটামুটি আমাদের এই পুরো কনভারসেশনটা হচ্ছে ফ্রেশারদের নিয়ে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করি তাকে একটা কনফিডেন্স দেওয়ার ট্রাই করি যে ইউ ক্যান ডু ইট। ফার্স্ট অফ অল আমরা ট্রাই করি যে কনফিডেন্স দিয়ে যে ইউ ক্যান ডু ইট, এটা হচ্ছে প্রথম আমাদের কাজ থাকে। দ্বিতীয়ত আমাদের কোম্পানি সম্পর্কে এ টু জেড ভিতরে বাইরে যা আছে, আমাদের উইংস এটসেট্রা, আমাদের মোটামুটি 3টা উইংস রয়েছে, একটা থিম উইন্টার, ডাব্লিউমেট, আর হচ্ছে যে এক্সপিডিস্টিরো। তো 3টা উইংস সম্পর্কে আমাদের ডিটেলস তাদেরকে বুঝিয়ে দেই, যাতে কি হয় তাদের মধ্যে কনফিডেন্টটা বাড়ে, তাদের মানে ইন্টারেস্টটা বাড়ে পরবর্তী প্রসেসে যাওয়ার জন্য। আমাদের অফিসের কালচার নিয়ে ডিসকাস করি, এটাই জাস্ট, এটা বলতে গেলে সহজ কথায় ইন্ট্রোডাকশন পর্ব। তো এতটুকু ইন্টারাকশন পরে প্রথমে হয়, এটা 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট হয়ে থাকে। তাদের জব রিলেটেড বা পোস্ট রিলেটেড যে কোশ্চেন গুলো থাকে সেগুলো আমরা অ্যান্সার দিই। এখানে আমরা কোনো কোশ্চেন করি না, তারা বেশিরভাগ কোশ্চেন করে, আমরা অ্যান্সার দিই। এরপরে যেটা করা হয় তাকে একটা প্রজেক্ট ধরে দেওয়া হয়। এই প্রজেক্টটা হচ্ছে যে ডেজিগনেশন ওয়াইজ ডিপেন্ড করে কি হবে না হবে এরকম টাইপের। তো ইন্টারনেটের জন্য মোটামুটি জাভা স্ক্রিপ্টে যেটা, সেটা হচ্ছে ছোট একটা জাভা স্ক্রিপ্টের প্রজেক্ট দেওয়া হয়, এর বেশি কোনো কিছু না। এবং সেই জাভা স্ক্রিপ্ট প্রজেক্টের মধ্যে যেটা ইমেল করা হয় সেখানে একদম ভয়েস ওভার দিয়ে বুঝিয়ে দেওয়া আছে যেটা কি করতে হবে না করতে হবে, এবং একটা ফোন নাম্বারও দেওয়া থাকে, যদি আপনার প্রয়োজন পড়ে এই ফোন নাম্বারে কথা বলে আপনি ডিসকাশন করে নেন। এটা হচ্ছে আমার সেকেন্ড প্রসেস, এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস। তো ফ্রেশারদের ক্ষেত্রে আমরা এনকারেজ করি যে তুমি এটা যতটুকুই পারছো, ইটস নট লাইক তুমি 100% কমপ্লিট করতে হবে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তুমি যতটুকুই পারছো ওটা কি করবা, গুছিয়ে করবা, লাইক কোডের ইন্টেন্ডেশন, দেন হচ্ছে কমেন্টিং করা, দেন হচ্ছে ছোট ছোট বিষয়ের দিকে একটু খেয়াল করা, গুছিয়ে করা, কপি কাট পেস্ট না করা, এগুলো গুছিয়ে করে যত পার্সেন্টই করতে পারো সেটা করে তুমি সাবমিট করে দাও, জাস্ট সাবমিটটা অ্যাটলিস্ট করো, এটা আমরা তাদেরকে এনকারেজ করি। আর সিনিয়র বা অন্যান্য পোস্টের জন্য আমরা 100% রিকোয়ারমেন্ট ফিল আপটাই আমরা ওটা দেখি, আমাদের সেটা আমরা কাউন্টের মধ্যে নেই না। তো প্রজেক্টটা যখন তারা দেয়, সেই প্রজেক্টের উপরে হচ্ছে যে ইন্টার্নদের জন্য আমরা হচ্ছে 40% কমপ্লেনশনটা রাইট নাও, গতবার আমরা এটা কাউন্টেবল করছি, মানে গতবার যাওয়া যে আমাদের ইন্টার্নশিপে বা জুনিয়রদের যেটা দেখেছি, এটা আমরা 40% পর্যন্ত কাউন্ট করছি। এটা এটা ডেফিনেটলি ফিক্স না, সামনের বার এটা 40%-এর কমও হতে পারে, 30%ও হতে পারে, আবার বাড়িয়েও দিতে পারে, লাইক 50%ও হতে পারে। তো এই কমপ্লেনেশন যদি হয়ে যায়, তারা এতটুকু রিকোয়ারমেন্ট যদি ফিল আপ করতে পারে, কিংবা হচ্ছে কিছু কিছু ক্রুশাল পয়েন্ট থাকে যেটা আমরা ধরে নিচ্ছি যে এই রিকোয়ারমেন্ট যদি ফিল আপ করতে পারে তাহলে এটা ইম্পর্টেন্ট, মানে এখানে সে ব্রেন খাটাচ্ছে, এরকম টাইপের কিছুটা ফিল করি আমরা। তো ওই পয়েন্টগুলো ধরে তাকে আমরা থার্ড প্রসেসে বা পরের প্রসেসে আমরা মুভ করাই। পরের প্রসেসটা থাকে, কোভিডের আগে আমরা অফিসে তাকে ইনভাইট করতাম, সেই অফিসের এনভায়রনমেন্ট দেখতো, যেগুলো আমার অফিসের ভিতরে আমাদের এখানে খেলার জায়গা আছে, এখানে আমাদের নামাজ পড়ার জায়গা আছে, তারপর সবগুলো আমাদের ফিস্ট আছে, সেইগুলোকে এগুলো তাদেরকে কালচারগুলো আমরা দেখাতাম, জিম করার জন্য আমাদের জায়গা অলরেডি ফিল আপ করা হচ্ছে, এগুলো সে দেখতো, এগুলো তাকে আমরা কোশ্চেন করাতাম, ইন্ট্রোডিউস করাতাম। এরপরে যেটা করা হতো সেটা হচ্ছে যে এখন তো আর ওটা হয় না, এখন সরাসরি স্কাইপে আমরা কথা বলি। তো এরপরে যেটা হয় তাকে আমরা একটা কোশ্চেন দিই, রিটেন কোশ্চেন। এখানে মোটামুটি 20টা থেকে 30টা কোশ্চেন থাকে, এবং কোশ্চেনের মধ্যে দুটো ভাগে ভাগ করা থাকে, দুটো না মোটামুটি 3টা ভাগে ভাগ করা থাকে। তার মধ্যে প্রথম দুটো হচ্ছে মেজর, সে মেজর মধ্যে একটা থাকে লিটারালি বলতে গেলে তার হচ্ছে যে যে ল্যাঙ্গুয়েজ বা যে টেকনোলজি আসতেছে এটার বেসিক কোশ্চেন। বেসিক কোশ্চেন বলতে আমি যদি আপনাকে বলি সিম্পলি জাভা স্ক্রিপ্টের ভার্লেট কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্স কি, বা এই জিনিসগুলো আমি কোথায় কখন কিভাবে ইউজ করবো, এরকম টাইপের বেসিক কোশ্চেন থাকে, যে অ্যাকচুয়ালি তার গোড়াটা শক্ত কিনা এটা বোঝার জন্য, এটা এক নম্বর কথা। আর দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে যে কিছু কোশ্চেন থাকে প্রবলেম সলভিং টাইপের, প্রবলেম সলভিং মধ্যে এখানে আমি এরকম টাইপের ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকে না, যে এখানে 2 2 6 যদি হয়, বা এখানে দেখা যাচ্ছে আমি একটু কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্ম দিলাম সেটার একটা প্রবলেম সলভ, এরকম কিছু না।
এখানে প্রবলেমটা থাকে লিটারালি প্রোগ্রামিং রিলেটেড, যে তাকে একটা অ্যারে দেওয়া হলো, এই অ্যারেটাকে তুমি এরকম ভাবে গোছায় দাও, বা একটা অবজেক্ট দেওয়া হলো, এই অবজেক্টটাকে তুমি এরকম ভাবে এটা সাজায় দাও, এরকম টাইপের কিছু কোশ্চেন থাকে ওখানে। বা ইন্টারভালে আমাকে কিছু জিনিস তুমি করে দাও, ইভেন্ট গুলো আমাকে যদি আমি আমাদের এটা একটা কোশ্চেন আমি এখানে ডিসক্লোজে করে দেই, সেটা এরকম থাকে যে এরকম থাকে যে আমার পেজের মধ্যে আমার পেজের মধ্যে ভিতরে একটা চাইল্ড আইফ্রেম রয়েছে, আইফ্রেমের মধ্যে আমার কিছু কন্টেন্ট রয়েছে এবং দুটো আমার সেম ডোমেন, যাতে ক্রস ডোমেন ইস্যুটা না হয় সেটা বোঝানোর জন্য উল্লেখ করে দিয়েছি সেম ডোমেন। তো আমি এখানে প্যারেন্ট পেজ থেকে আমার ওই ছোট আমার যে আইফ্রেমটা চলতেছে সেই আইফ্রেমের ভিতরে ডম গুলো আমি ম্যানিপুলেট করবো কিভাবে, এটা এরকম টাইপের কিছু কোশ্চেন থাকে। এই দুটো থাকে মেজরিটি কোশ্চেন। যদি আমি 30টা কোশ্চেন ধরি তাহলে এই দুটো ধরেন যে প্রায় 26টার মতো কোশ্চেন এই দুটোর মধ্যে কভার আপ হয়ে যায়। এরপরে যে কোশ্চেন গুলো থাকে সে অ্যাকচুয়ালি একাডেমিক ভাবে কতটা রেডি, বা সে প্রশাসনিক বা এই টাইপের বিষয়গুলো কতটা সে জানে, ইংলিশে তার কতটা দক্ষতা, এই রিলেটেড কিছু কোশ্চেন থাকে যে তোমার নিজের সম্পর্কে কিছু বলো, বা একটা অ্যাপ্লিকেশন রাইট করো, বা এই টাইপের কিছু একটা। এবং শেষের গুলো তো খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয় তা না, ওটা আমরা জাস্ট প্লাস পয়েন্ট হিসেবে দেখি, পারলে ওকে ভালো প্লাস পয়েন্ট, না পারলে ইটস ওকে। বাট প্রথমগুলোতে আমরা হচ্ছে মেন প্রায়োরিটি গুলো দেখি। এবং সেই দিনই, এটা আমরা পরবর্তী ডিলে করি না, সেই দিনই কোশ্চেনগুলো আমরা সলভ করে নাম্বারিং করে, যদি তার সাথে আমরা ফিল করি যে বসা দরকার, সেই দিনই তার সাথে আমরা ইন্টারভিউ বসি। এবং এই ইন্টারভিউটা সর্বোচ্চ আধা ঘন্টার হয়, এবং সেই আধা ঘন্টার ইন্টারভিউতে যেটা করা হয়, সে যে অ্যাকচুয়ালি লিখছে, সেই লেখার থেকেই বা যে প্রজেক্টটা করছে সেই প্রজেক্টটা যে সে অ্যাকচুয়ালি কোথাও থেকে কপি করে নেয় বা ওদের দেখে নেয় না, এরকম টাইপের প্রজেক্টে করছে ওটা রিলেটেড কিছু কোশ্চেন তাকে করি, বেসিক কোশ্চেন। তারপরে তার বাসা বা বাড়ি কোথায়, এই টাইপের কিছু কোশ্চেন করা, ইন্ট্রোডাকশন টাইপের। তারপর স্যালারি, যেটা স্যালারি নিয়ে নেগোসিয়েশন বিষয় হতে পারে, বা আমাদের ডিসকাশন নিয়ে হতে পারে, এরকম করে আমরা ফাইনাল করি, আদার্স তাকে বলে ঠিক আছে পরবর্তীতে আমাদের জানাতে হবে। এই এতটুকুই। খুবই চমৎকার, খুবই চমৎকার। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনি দুই একটা কোশ্চেন আমাদেরকে লিক করে দিচ্ছেন। তো সেটাও আমাদের জন্য মানে অ্যাটলিস্ট আইডিয়া পাওয়া গেল যে জিনিসটার কেউ যদি চিন্তা করতে পারে এটা আসলে ওই রকম না যে এখানে খুব সিরিয়াস অনেকগুলো স্টেপ হচ্ছে, এটা আসলে খুবই স্ট্যান্ডার্ড একটা প্রসেস। যে ইন্ট্রোডাকশন হলো, কোম্পানি সম্পর্কে হলো, একটা টাস্ক দেওয়া হলো, একটা ইন্টারভিউ হলো, কিছু রিটেন কোশ্চেন হলো, তাহলে একটা পার্সন যদি হচ্ছে এই প্রসেসটা দিয়ে যায়, সে যদি সিলেক্টেডও না হয় কিন্তু সিনসিয়ারলি যদি এটা করতে চায়, তাহলে কিন্তু এই প্রসেস দিয়ে কিন্তু তার অনেক লার্নিং হয়ে যাবে। যে আমি একদম ফ্রেশ গ্রাজুয়েট, আমি এই স্পিড ইনস্টিটিউট এই হায়ারিং প্রসেসটা দিয়ে গেলেও কিন্তু যদি আমি সিনসিয়ারলি অনেস্টলি করি এবং নিজে শিখে শিখে করি, বুঝে বুঝে করি, তাহলে কিন্তু সে অনেকটা সে হয়তো সফল হয়ে যাবে, না হলেও কিন্তু অনেক কিছু শিখে ফেলতে পারবে। তো খুবই চমৎকার, থ্যাংক ইউ। তো এখানে আমার আরো কয়েকটা প্রশ্ন আছে, আর সেটা হচ্ছে আপনাদের ইন্টারভিউতে যে প্রশ্নগুলো হয়, টাস্কগুলো তো আপনি কিছুটা আইডিয়া দিলেন যে টাস্ক দেওয়া হচ্ছে, এই টাইপের টাস্ক করবে। ইন্টারভিউতে যে প্রশ্নগুলো হয় সেগুলো কি মোটামুটি ওরকমই থাকে যে একটা ল্যাঙ্গুয়েজ বা টেকনোলজি স্পেসিফিক বা ফ্রেমওয়ার্ক স্পেসিফিক কিছু প্রশ্ন হচ্ছে, আর এর পাশাপাশি সে ওই ফ্রেমওয়ার্কের আশেপাশের জিনিসগুলোই এই পারতেছে কিনা, নিজে বুঝে বুঝে করতেছে কিনা সেটা জানা হচ্ছে, নাকি একদম ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, একদম কম্পিটিটিভ প্রোগ্রামিং রিলেটেড, হেভি রিলেটেড জিনিসগুলো হচ্ছে, নাকি মিক্সড? অর্থাৎ ইন্টারভিউর কোশ্চেনের প্যাটার্নটা সম্পর্কে অ্যাটলিস্ট কোন দিকে একটু বেশি ফোকাস করা হচ্ছে ওই রিলেটেড যদি একটু আইডিয়া দেন, তাহলে হয়তো আমাদের জন্য কিছুটা সুবিধা হবে। আচ্ছা, যদি আমরা এখানে তো ডেফিনেটলি জাভা স্ক্রিপ্ট বা এখানে হচ্ছে যে রিয়াক্ট বেস নিয়ে কথা বলছি, এখানে আমরা সিনিয়র ইয়েস। দিনের কথা বলছি না, বা আদারওয়াইজ অন্য কোন ডিপার্টমেন্টের কথা বলছি না। তো এখানে যদি আমরা শুধু জাভা স্ক্রিপ্ট বা রিয়াক্ট নিয়ে কথা বলি, তাহলে পুরো কোশ্চেন ফার্স্ট টু লাস্ট এ টু জেড যা থাকে পুরোটাই হচ্ছে জাভা স্ক্রিপ্ট এবং হচ্ছে রিয়াক্টের উপর বেসিস করে থাকে। এর আশেপাশে অ্যালগোরিদম বা ওই টাইপের কোনো কিছু অন্তত এই ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট প্রসেসে থাকে না, থাকে সেটা অন্য ডিপার্টমেন্টে। এই এতটুকুই। ও থ্যাংক ইউ। তার মানে হচ্ছে টেকনোলজি স্পেসিফিকই বেশি থাকে, বা যে নলেজটা যেটা জেনে কাজ করবে সেটা থাকবে। থ্যাংক ইউ। এখন আমাদের একটা প্রশ্ন থাকে, সেটা আমাদের সবার জন্যই হচ্ছে খুবই ক্রিটিক্যাল, যেটা হচ্ছে যে ধরেন একটা সময় পরে ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে আপনার স্যালারি, এক্সপেক্টেড স্যালারি কত। এই অ্যান্সারটা আমরা দিতে গিয়ে খুবই নাকানি চুবানি খাই, যে আসলে বেশি। আমার ইম্পর্টেন্ট কল আসছে, একটু ওয়েট করি। আচ্ছা, তো আমরা কিছুটা একটু হালকা একটু পজ দিয়ে নিচ্ছি। আমরা আরো কয়েকটা প্রশ্ন করব আমার কাছ থেকে, সেটা হয়তো আর 5 মিনিটের কাছাকাছি সময় যাবে। তারপরে তোমরা যারা যারা এই সেশনটা দেখতেছো, তোমাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন নিব। তো তোমরা চাইলে এখনো প্রশ্নটা গুছিয়ে করার চেষ্টা করো, আবার খুব লম্বা প্রশ্ন করো না, টু দ্য পয়েন্টে করো, এবং হায়ারিং প্রসেস, লার্নিং প্রসেস এর কাছাকাছি টাইপের প্রশ্ন করো আর কি। তাহলে সেই টাইপের প্রশ্নগুলো আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং সেই জিনিসগুলোর অ্যান্সারটা আমাদের ইমরান ভাইয়ের কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করব। সো তোমরা যারা এই সেশনটা দেখতেছো, তারা একটু ভালো করে তোমাদের গুছিয়ে প্রশ্নগুলো করে ফেলো। তো এইটা আমাদের মোটামুটি আমাদের আরো কিছুক্ষণ চলবে, এবং এর পাশাপাশি আমরা চেষ্টা করব তোমাদের যদি আরো কোনো প্রশ্ন এই লাইভ সেশন থেকে আমাদের যদি দেয়া না হয় আর কি কোনো কারণে, তো সেটা গুছিয়ে কিন্তু আমাদের গ্রুপে করে দিতে পারো, যে একটু গুছিয়ে প্রশ্ন করে দিতে পারো। সো থ্যাংক ইউ ইমরান ভাই ফর কামিং ব্যাক। সো ইন্টারাপশন।
না, ইটস ওকে, যে ইটস পার্ট অফ লাইফ। সো এখন আমরা যদি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরেন এক্সপেক্টেড স্যালারি কত, এটা একটা 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 ক্রিটিক্যাল প্রশ্ন আমাদের জন্য হয়ে যায়। সেটা আমাদের সন্দেহ থাকে যে আচ্ছা আমি যদি খুব বেশি বলে ফেলি হয়তো আমাকে বাদ দিয়ে দিবে, খুব কম বলে ফেললে আবার আমার লস হয়ে যাবে। তো এই প্রশ্নটার অ্যান্সার আসলে কিভাবে দেওয়া উচিত, বা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আর কি আপনার পার্সপেক্টিভ থেকে আমি কিভাবে অ্যান্সার দিলে আমার জন্য ভালো হয় বা আপনারা জিনিসটাকে ভালো মনে করেন? আচ্ছা, তো এটা বিষয়টা আমি আমার ক্যারিয়ারটা শুরু করছি একেবারে গ্রাউন্ড অফ থেকে। তো এটা প্রায় আমার হচ্ছে যে এভারেজ ধরতে গেলে 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো কয়েকটা ভাই আপনার মাইকটা মিউট হয়ে গেছে আবার। হ্যাঁ, ওকে, সরি। তো এখানে হচ্ছে যে আমার নিজেও আমি কয়েকটা কোম্পানি সুইচ করে করে আসছি। সো আমার নিজেরও অভিজ্ঞতা রয়েছে। প্লাস আমি যখন ইন্টারভিউ নিয়েছি কয়েকটা, সো আমি হচ্ছে যে লিটারালি বলতে গেলে আমি হচ্ছে যে আপনার পার্টিসিপেন্ট হিসেবেও আমার এক্সপিরিয়েন্সটা আছে, এবং হচ্ছে যে ইন্টারভিউ থেকে যেটা করতে হয় বা যেরকম একটা ফিল হয় সেটা আমার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। তো এক্ষেত্রে আমি একদম জাস্ট অত এক্সপ্লেনেশনে যাবো না, যে দুটো পয়েন্টের কথা বলবো। নাম্বার ওয়ান, তাদের কিভাবে হ্যান্ডেল করা উচিত সেটা বলবো, আর দ্বিতীয়ত কি ধরনের বিষয় থাকতে পারে যেটা অ্যাভয়েড করা উচিত, আমি যেটা অ্যাভয়েড করতাম অ্যাটলিস্ট। তো অ্যাভয়েডের পার্টটা প্রথমে বলি। সেটা হচ্ছে যে যেসব কোম্পানিতে, সেটা ফ্রেশার হোক বা সিনিয়র হোক জুনিয়র হোক হোয়াটসএভার, কোনো স্যালারি রেঞ্জই দেওয়া থাকে না, যে জাস্ট আসো স্যালারি রেঞ্জটা নেগোশিয়েবল অর সামথিং লাইক দ্যাট সেটা আমি এসব কোম্পানি ব্যক্তিগতভাবে অ্যাভয়েড করি বা অ্যাভয়েড করতাম। কারণ এটা নেগোশিয়েবল স্যালারি আসলে হয় না, এখানে অ্যাটলিস্ট কিছু একটা রেঞ্জ দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগত মনে করি। তো এগুলো কোম্পানিতে আমি কখনো ইন্টারভিউ দিই নাই। আমার যতগুলো কোম্পানিতে আমি ছিলাম ইন্টারভিউ নিয়েছি সেগুলোতে এরকম পর্যায়ে ছিল না। তো এগুলোতে কিভাবে হ্যান্ডেল করতে হয় আই ডোন্ট নো। তো জেনারেল নলেজ থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তোমার তাহলে এক্স্যাক্টলি যে পোস্টটাতে তুমি জয়েন করতে চাচ্ছো বা অ্যাপ্লাই করেছো সেটাতে সে যেটা করবে যে মার্কেটটা রিসার্চ করবে, অন্যান্য জব পোস্ট দেখবে, যে অন্যান্য জব পোস্ট দেখবে যে ওই টাইপের সিমিলার জব পোস্টে কিরকম টাইপের স্যালারি রেঞ্জ আছে ওর সামথিং লাইক দ্যাট, দেখে সেই কিছু একটা সে বলতে পারে। এটা হচ্ছে প্রথম বিষয়, যেটা অ্যাভয়েড করার কথা বললাম আমি। আর অ্যাভয়েড না করলে ওভাবে সে হ্যান্ডেল করবে। আর দ্বিতীয়ত, যদি স্পেসিফিকলি বলি তাহলে স্যালারি রেঞ্জটা কি দেওয়া থাকে, একটা রেঞ্জ দেওয়া থাকে ফিক্সড। এখনকার বাংলাদেশের যেসব কোম্পানির স্ট্যান্ডার্ড দেখতেছি আমি, সেটা হচ্ছে যে স্পেসিফিক যে 15,000 বেতন 15,000 এরকম দেওয়া থাকে না, একটা রেঞ্জ দেওয়া থাকে 14 থেকে 16 অথবা 15 থেকে 20 অর সামথিং, এরকম একটা রেঞ্জ দেওয়া থাকে। তো রেঞ্জের ক্ষেত্রে জেনারেলি তাকে যেটা অ্যান্সার দেওয়া উচিত সেটা হচ্ছে যে দুটোর মাঝখানে একটা সে মিডিল পয়েন্ট খুঁজছে, প্রথম কথা। সেই মিডিল পয়েন্টের থেকে সে একটু বাড়ায় নেবে। মানে যদি এটা রেঞ্জটা হয় যে 15 থেকে 20 হয়ে থাকে, তাহলে 15 থেকে 20-এর পরে ধরুন যে সে 19 বলবে। আমি আরো স্পেসিফিক বলি, তাহলে যদি রেঞ্জটা থাকে যদি 20 থেকে 30 থাকে তাহলে তাদের বুঝতে সুবিধা হবে, অঙ্কটা বুঝতে সুবিধা হবে। 20 থেকে 30 যদি থাকে তাহলে এটা মাঝামাঝি হচ্ছে 25। সে বলবে 25 থেকে একটু বাড়ায়, লাইক 27 হতে পারে, 28 হতে পারে, 29 হতে পারে, অর সামথিং লাইক দ্যাট, এরকম টাইপের কিছু একটা সে বলতে পারে। আর দ্বিতীয়ত যেটা হতে পারে সেটা হচ্ছে যে সে নিজের পারফরমেন্স দেখবে। এটা ইন্টারভিউতে তাকে তো রিপোর্ট দেয় যে তুমি এটা পারছো এটা পারো নাই, বা ইমপ্রেশন থেকে সে বুঝে। সেই ইমপ্রেশনটা তার যদি একদমই, সে যদি এরকম ফিল করে যে আমি সবকিছু কোশ্চেন পারছি, অ্যাটলিস্ট 90% কোশ্চেন পার, সবকিছু হতে পারবে না, সবকিছু পারার কথাও না, এটা ইম্পসিবল একটা বিষয়। যদি সে 80 বা 90% সে কোশ্চেন পারছে বা এরকম মনে করে সে, তাহলে সে কি করবে, স্যালারি রেঞ্জের ম্যাক্সিমাম যেটা সেটার কাছাকাছি বা সেটাই সে এক্সপেক্ট বলবে, বলবে যে 30 বা 29 সামথিং লাইক দ্যাট। কিংবা সে যদি এরকম ফিল করে যে না আমি কনফিডেন্ট না, অনেকগুলো মিস হয়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে, তাহলে তার উচিত মিডিল পয়েন্টে থাকা বা মিডিল পয়েন্টের আশেপাশে কিছু থাকা, মানে 25 বা 25-এর আশেপাশে কিছু একটা বলা। এবং হচ্ছে যে একটা চালাকি বা চালাকি ঠিক না, আমার মনে হয় যে একটা স্ট্যান্ডার্ড যেটা হওয়া উচিত, সে যেই রেঞ্জ বলুক না কেন এটা কখনো ফিক্সড হওয়া উচিত না, তার বলা উচিত যে এটা নেগোশিয়েবল। কারণ নেগোশিয়েবল বললে যেটা হয়, কোম্পানি সেম রেঞ্জেরই দুইজনকে পাইছে, একজন নেগোশিয়েবল বললে তাকে কি হয়, তার সাথে কল করে, সে কল করার জন্য আমি দেখছি আমার ম্যানেজমেন্ট টিম গুলো এনকারেজ হয়, একে বললে হয়তো কিছু একটা হবে, সে হয়তো কোম্পানির টান আছে বা সামথিং লাইক দ্যাট। আর যে দেখা যাচ্ছে ফিক্স বলতেছে যে না ভাইয়া এটা আমি ফিক্সড, এটা আমি নড়াচড়া করবো না, কোম্পানি যখন ফিল করে যে হয়তো বা মানে কিছুটা গ্রিডি টাইপ, এরকম একটা ফিল করে ওর সাথে খুব একটা নাক শিটকানি ভাব নিয়ে আসে। ইটস নট এরকম না যে সবাই এরকম টাইপেরই, বাট কোম্পানি কি করে একটা নাক শিটকানি ভাব নিয়ে আসে। সো নেগোশিয়েবল এই ট্যাগটা লাগিয়ে দেওয়া। তারপরে কি হয়, কোম্পানি থেকে কল করে, পরবর্তীতে কল করে, আমরা যেটা করি পরবর্তীতে কল করা হয়, আদারওয়াইজ কল করা হয় না। তো কল করলে কি হয়, তার সাথে তখন একটা কথাবার্তা হয় যে আপনি কত হবে, কি করবেন না করবেন, তখন সে জানিয়ে দিল যে ভাই এত নিচে আমি নিতে পারবো না, বা কিছু একটা করা হলো। এতটুকু মাথা রাখা যদি পরবর্তীতে এগেন কল করা মানে কোম্পানি তার উপর অলরেডি ইন্টারেস্টেড, তখন সে নেগোশিয়েট করলো।
এটা হচ্ছে যে আমার খুবই ইয়ে। চমৎকার, মানে এক সিচুয়েশন বেসড আর কি। আমার ইন্টারভিউ আমার কেমন ফিলিংস অনুসারে হয় টপ রেঞ্জে যাওয়া নয় অ্যাভারেজের দিকে থাকা, এটা আমার কাছে খুবই চমৎকার লাগছে। এবং নিগোশিয়েবল এই ওয়ার্ডটা অ্যাড করে দেওয়া, তাইলে কিছুটা ওপেন থাকলে, কারণ কোম্পানিও চায় যে অপটিমাইজ করতে তাদের যেই ক্যান্ডিডেটগুলো পাওয়া যাচ্ছে তাদের ভিতর থেকে। খুবই চমৎকার একটা অ্যান্সার। তো আমার কাছ থেকে হচ্ছে লাস্ট প্রশ্ন, এরপরে আমাদের যারা দর্শক আছে তাদের কাছে আমি চলে যাব। সো আমার এই লাস্ট প্রশ্নটা হচ্ছে যে আপনাদের আপনি যদি হচ্ছে এখন, আমি ধরেন হচ্ছে ফাইনাল ইয়ার স্টুডেন্ট অথবা কিছু একটা সিচুয়েশনে আছি, আমি মোটামুটি কিছুটা প্রোগ্রামিং শেখা শুরু করতেছি বা করছি, আমি ওয়েব ডেভেলপার হতে চাই, তাহলে 1 বছর যদি আমার কাছে বা 1 বছরের কাছাকাছি সময় থাকে, তাহলে আমাকে কোন জিনিসটাতে আপনি ফোকাস করতে বলবেন বা কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে বলবেন? অর্থাৎ আমাকে যদি আপনি আপনার পার্সপেক্টিভ থেকে, আপনি যেহেতু প্রচুর ইন্টারভিউ নিয়েছেন, প্রচুর হায়ারিং করেছেন আপনার অর্গানাইজেশনে, বা আপনি নিজেও শিখছেন একটা সময় অবশ্যই। সো আমার কাছে যদি 1 বছর বা তার কাছাকাছি একটা সময় থাকে এবং আমি অল্প একটু টুকিটাকি জানি, তাহলে আমাকে আপনি কি কি গাইড দিবেন আর কি? আচ্ছা, এটার ক্ষেত্রে আমি আমার জুনিয়র হিসেবে যাদেরকে আমি অলরেডি মেন্টরশিপ করি, তো এদেরকে ফার্স্ট অফ অল যেটা বলি সেটা হচ্ছে যে সব দিকে দৌড়াবে না। সব দিকে দৌড়ানো বল মেন করতেছে সে জাভা শিখতেছে, জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছে, আবার পিএইচপি নিয়ে টুকিটাকি করতেছে। মানে তার মানে ফার্স্ট অফ অল ক্যারিয়ারের শুরুর দিকেই ফুল স্ট্যাক, মানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ফুল স্ট্যাক। জাভা স্ক্রিপ্টে যদি ফুল স্ট্যাকে যায় তাহলে আমাকে ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে ফুল স্ট্যাকে যাওয়া যায়, কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে 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 ফুল স্ট্যাক এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে, এটা প্রথম কথা, ফার্স্ট অফ অল কথা। আর দ্বিতীয়ত তাকে একটা স্পেসিফিক পাথ চুজ করতে হবে। স্পেসিফিক পাথটা খুবই ওয়াইজলি চুজ করতে হবে। এটা এরকম না যে আমি একটা গুগল করলাম, গুগল করে দেখে যে কোন ল্যাঙ্গুয়েজটা খুব ট্রেন্ডিং এ আছে সেটা আমি শেখা শুরু করতে পারবো, এরকম বিষয়টা না। কারণ ট্রেন্ডিং আছে মানে লোকজন ওটা খোঁজাখুঁজি করতেছে, গুগল যেটা বলে। ট্রেন্ডিং মানে এরকম না যে ওটার জব সেক্টর অলরেডি অ্যাভেলেবল, ওটার ফিউচার অ্যাভেলেবল, এরকম বিষয়টা না। সো আগে হচ্ছে প্রপারলি একটা টেকনোলজি বা প্রপারলি একটা পাথ চুজ করে নেওয়া, সেটার জন্য সিনিয়রদের সাথে ডিসকাশন করা বা নিজে একটু বুঝবুদ্ধি নেওয়া, সামথিং লাইক দ্যাট। এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে হচ্ছে যে ওটাতেই পুরোপুরি ফোকাস করা, ওটা ছাড়া বাহিরে এদিক ওদিক কোনোভাবেই যাওয়া যাবে না। যদি আপনি জাভা স্ক্রিপ্ট চুজ করে থাকেন, আমি যেহেতু এখানে জাভা স্ক্রিপ্টের কথা বলছি, সো আপনি জাভা স্ক্রিপ্ট করতে করতে আপনি মনে করছেন যে আমি একটু ফ্লাটার শিখে আসি, একটু ফ্লাটার দেখে আসি কেমনে কি কাজ করে, যেটা এখন হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট ফ্লাটারটা কাছাকাছি, যার কারণে এটার ওটার খুব ট্রেন্ডি, মানে শপিংটা খুব বেশি হয়। ওটা কখনো করা যাবে না। আমি জাভা স্ক্রিপ্ট শিখতেছি, আমি জাভা স্ক্রিপ্ট না পেরেই আমি কি করতেছি, আমি একবারে নোট জেএস নিয়ে শিখতে চলে যাচ্ছি, অথচ আমার কি বেসটা দুর্বল। এই কাজটা করা যাবে না, এরকম দৌড়াদৌড়ি করা যাবে না। আপনার রোড ম্যাপটা নিজে নিজে আগে বসে ফিক্স করতে হবে, সেটা নিজে পারেন বা আপনার মেন্টর যে আছে তার কাছ থেকে পারেন, বা যার কাছ থেকে একটা টোটাল রোড ম্যাপ নিতে হবে যে আপনি, তুমি প্রথমে জাভা স্ক্রিপ্টের বেসিক শিখবো, তারপরে আমি জাভা স্ক্রিপ্টের পরে রিয়াক্টে যাবো, তারপর নোট জেএস যাবো, বা যে এরকম কোনো কিছু যাবো মাঝখানে সিএসএস অর এরকম কিছু একটা। এটা একদম ফিক্স এবং এটা স্ট্রেট লাইনে থাকতে হবে, এদিক ওদিক ঘোরা যাবে না। এটা আমার প্রথম কোশ্চেন, মানে প্রথম আমার সাজেশন থাকবে। তো পাথ চুজ করার পরে যেটা করতে হবে, প্রচন্ড পরিমাণে নিজে নিজে প্রজেক্ট করতে হবে। আর স্ট্যাক ওভারফ্লোতে একদম লেগে বসে থাকতে হবে। একদম লেগে বসে থাকতে বলতে একদম চুইং গামের মতো লাগাই দিয়ে ঢুকে বসে থাকতে হবে। তুমি অ্যান্সার দাও বা না দাও, তোমার যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজ নিয়ে সার্চ করে দেখো, অলরেডি প্রচুর কোশ্চেন পাবে। সেই প্রচুর কোশ্চেনে প্রচুর অ্যান্সার রয়েছে, সেই অ্যান্সারগুলো নিজে নিজে ইমপ্লিমেন্ট করো। কোশ্চেন গুলো নিজে নিজে, মানে ওখানে যে প্রবলেম গুলো তারা ফেস করছে সেটা নিজে নিজে হচ্ছে যে রিপ্রোডিউস করে ট্রাই করো, তারপর সেটা নিজে নিজে সলভ করে ট্রাই করো। সলভ করতে না পারলে অ্যান্সার গুলো দেখো, অ্যান্সার গুলো দেখে সেগুলো রিপ্রোডিউস করে ট্রাই করো। এই ক্ষেত্রে যেটা হবে, একসঙ্গে কয়েকটা গুণ চলে আসবে। নাম্বার ওয়ান, কোশ্চেন গুলো দেখতেছো, তুমি যখন একটা কোশ্চেন দেখে রিপ্রোডিউস করে ট্রাই করবা, তখন তোমার ক্লায়েন্ট বা তোমার বসের রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করে যে একটা আমি ইমপ্লিমেন্টেশনের যে স্কিলটা সেটা চলে আসবে। দ্বিতীয়ত, প্রবলেম থাকলে যেটা হয় আমাদের ক্ষেত্রে, যেটা হয় বাগ আইডেন্টিফাই করা আলাদা, আমাদের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, ওখান থেকে একটা আইডেন্টিফাই করে আমাদের ভিতর দিয়ে পাঠায়, সেখান থেকে আমাদের ডেভেলপমেন্ট টিম ওটা রিপ্রোডিউস করে তারপরে ডেভেলপমেন্টে নিয়ে আসে। সো এখানে একটা রিপ্রোডিউস করা যে একটা পার্টটা আমরা দেখি নতুনদের ক্ষেত্রে অনেকে এটা পারে না। সো সেই স্কিলটা চলে আসবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, কোনো জায়গায় যদি নিজে যে আটকে যাও, যে আমি এটা করতে কাজ করতে গিয়ে আমি আটকে গেছি, প্রজেক্ট পাইছি, প্রজেক্ট থেকে আটকে গেছি আমি, ওই সময় নিজে নিজেই ওটা কেমনে খুঁজে বের করে সলভ করার যে স্কিলটা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এবং এটা এই সময় তৈরি হয়ে যাবে। সো আমি জাস্ট এতটুকুই বলবো, স্ট্যাক ওভারফ্লো এবং হচ্ছে নিজে নিজে প্রজেক্ট করার প্রতি পুরোপুরি আসার মতো লেগে থাকো। এর বাইরে যদি আমি বলি, তাহলে হচ্ছে যে ইন্টারভিউ মাঝে মধ্যে অ্যাটলিস্ট 2 মাস 3 মাস পরে হলেও একটা করে ইন্টারভিউ দাও। ইন্টারভিউ হবে না, তুমি যেগুলো ভালো করে জানো ইন্টারভিউ হবে না, ডাজেন্ট ম্যাটার, ইন্টারভিউ হওয়ার কোনো দরকারও নাই। তুমি ইন্টারভিউ কিন্তু স্টিল কন্টিনিউ করো। হলে যেটা হবে, যখন তুমি জবের জন্য প্রিপারেশন নিবা, তখন প্রথম দিকে শখ খাবা না যে আসলে ইন্টারভিউ আমি যে ভাবতাম এরকম, গিয়ে দেখলাম আর এরকম, পুরোপুরি শখ খেয়ে গেছে আমি। এখন আমি ভার্সিটিতে প্রিপারেশন নেবো কবে, ইন্টারভিউতে প্রিপারেশন নেবো কবে, আমি জবে ঢুকবো কবে, ওই জিনিসটা হবে না। এতটুকুই, এতটুকু হলে আমার মনে হয় যে ক্যারিয়ারে সাকসেসফুল এমনিতে হওয়া যায়। থ্যাংক ইউ, খুবই চমৎকার ভাবে। আমি ফেলছি,
সেটা হচ্ছে যে নেটওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট। জব হওয়ার ক্ষেত্রে নেটওয়ার্কিং এর থেকে বড় আমার মনে হয় না যে আর কোনো মন্ত্র আছে। সো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে জুনিয়ররা নর্মালি তো আসলে নেটওয়ার্কিং করতে পারে না, ভার্সিটি বড় ভাইরা দিয়ে খুব একটা বেশি কাজ হয় না। আমি যেটা দেখছি আমার এক্সপিরিয়েন্সে দেখছি ভার্সিটির বড় ভাইদের খুব একটা কাজ হয় না, যেগুলো পাবলিক ইউনিভার্সিটি থাকে সেগুলোর বড় ভাইদের ক্ষেত্রে মোটামুটি কাজ হয়। আদারওয়াইজ প্রাইভেট বলতে বা ন্যাশনাল বলতে এতে খুব একটা বেশি কাজ হয় না। স্পেসিফিক কিছু ভার্সিটি বা স্পেসিফিক সিচুয়েশন থাকে, সেগুলো আলাদা হিসেবে। তো নেটওয়ার্কিং গুলো কি হবে, নেটওয়ার্কিং গুলো হচ্ছে যে বিভিন্ন রকম গ্রুপ থাকে। যদি আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাই, ওয়ার্ডপ্রেসে বাংলাদেশে অনেকগুলো গ্রুপ আছে, একদম অফিসিয়াল টাইপেরই মোটামুটি গ্রুপ আছে। তারপরে হচ্ছে জাভা স্ক্রিপ্ট করতে গেলে জাভা স্ক্রিপ্টের বিভিন্ন গ্রুপ রয়েছে। তারপর হচ্ছে যে এই বিভিন্ন রকমের আপনার হচ্ছে যে শিখানো টাইপের গ্রুপ রয়েছে, যেরকম প্রোগ্রামিং এর একটা হতে পারে, তারপর হচ্ছে লার্ন সুমিত হতে একটা হতে পারে, এরকমটা অনেকগুলো রয়েছে। এই গ্রুপগুলোতে অ্যাটলিস্ট কোর্স গুলো কিনেন বা না কিনেন ডাজেন্ট ম্যাটার, গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। এই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকলে অটোমেটিক্যালি একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। এই এটা খুবই ভালো। অনেকগুলো গ্রুপ আছে আরো, এছাড়া হচ্ছে টপ জেএস একটা গ্রুপ আছে, জাভাস্ক্রিপ্ট হ্যাঁ, রিলেটেড প্রচুর গ্রুপ আছে, ওয়ার্ডপ্রেস সবার, পিএইচপি, পাইথন, বিডি সব গ্রুপই আছে, কিন্তু চাইলে বা অ্যাপ ডেভেলপার্স এর গ্রুপ আছে, তো সেই সেখানে থাকলেই হবে। আমরা ছোট করে কতগুলো জিনিস একটু প্রশ্ন নিয়ে নেই। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা কি ফাংশন বেস বা হুক বেস নাকি হচ্ছে ক্লাস বেস রিয়াক্ট, কোনটার দিকে ফোকাস করতে বলবেন? এখানে ক্লাস বেসিক ক্ষেত্রে পুরোপুরি ফোকাস করতে বলবো। এখানে ফাংশন বেসিক ক্ষেত্রে কি হয়, এটা আসলে বড় প্রজেক্টের ক্ষেত্রে যদি যাই, আমি অ্যাপ ডেভেলপমেন্ট বা একটু কমপ্লেক্স প্রজেক্টের ক্ষেত্রে যাই, তখন এটা এক্সটেন্ডেবল হয় না। তো আপনাকে কোম্পানি আপনাকে ফোর্সই করবে লিটারালি ক্লাস বেস কোডিং করার জন্য। সো আপনাকে ক্লাস বেস করে যদি আপনি আগে থেকেই ফোকাস করে থাকেন তাহলে বেটার আপনার জন্য ডেফিনেটলি। আরেকটা প্রশ্ন হচ্ছে জাভা স্ক্রিপ্টের কোন জিনিসগুলোতে ফোকাস করা, আপনি একটু হালকা করে আমাদেরকে বলছিলেন, তাও যদি একটু স্পেসিফিকলি বলেন যে জাভা স্ক্রিপ্ট আমি যখন শিখতেছি কোন এরিয়াতে একটু ফোকাস করা উচিত? জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যদি আমি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বলি, কোশ্চেনটা মনে হয় ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট নিয়েই ছিল খুব ইয়েস। সম্ভবত। তো ওটা যদি হয়ে থাকে তাহলে ফার্স্ট অফ অল আমাকে ডম ম্যানিপুলেশন নিয়ে শিখতে হবে। মানে বিভিন্ন রকম ডম নিয়ে, ডমের ভিতরে সেগুলোকে আমি ইভেন্ট গুলো, মানে হচ্ছে ডমের গুলোতে কি করতে হয়, বিভিন্ন ইভেন্ট দিয়ে ট্রিগার করতে হয়। যেরকম আপনার হবার হতে পারে, ক্লিক হতে পারে, অন চেঞ্জ হতে পারে, অর সামথিং লাইক দ্যাট। এই ইভেন্ট গুলো নিয়ে আপনাদেরকে ভালো একটা ধারণা আসতে হবে। এর পরবর্তী যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্লাস আগে ছিল প্রোটোটাইপ নিয়ে খুব ইম্পর্টেন্ট ছিল, প্রোটোটাইপটা একদমই ম্যান্ডেটরি একটা বিষয় ছিল, কিন্তু এখন মোটামুটি ক্লাস বেসড হওয়ার পরে প্রোটোটাইপটা ওইভাবে আর অতটা ইয়ে না, মানে প্রয়োজন পড়ে না নর্মালি। তো আপনি যদি প্রোটোটাইপ শিখতে পারেন দ্যাটস ওকে, খুব ভালো, খুবই ভালো। পরবর্তীতে আপনার ক্লাস বা অন্যান্য ক্ষেত্রে বুঝতে হিউজ লেভেলের সুবিধা হবে। আদারওয়াইজ সরাসরি ক্লাসের দিকে মুভ করেন। আপনি হচ্ছে ক্লাসের যত রকমের বিষয়গুলো আছে, চাইল্ড এক্সটেন্ড করা, দেন এখানে হচ্ছে গেটার মেথড, সেটার মেথড গুলো, এগুলো নিয়ে মোটামুটি দেখার বিষয় দেখেন। আর কিছু বেসিক জিনিসগুলো থাকে, সেই বেসিক জিনিসগুলো কিরকম, অ্যাজাক্স এর মাধ্যমে ডাটা কল করা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। অ্যাসিঙ্ক্রোনাইজ সিঙ্ক্রোনাইজ কোড গুলো, এটাও খুবই ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, যেটা সব জায়গাতেই লাগে। এরপর আরেকটা বিষয় লাগে কি, আপনার ইন্টারভালের বিষয়টা, ইন্টারভাল এবং হচ্ছে যে টাইম আউট, এই দুটোটা খুবই ইম্পর্টেন্ট লাগে। তো এই কটা বিষয় মোটামুটি কাভার আপ দিলে আমার মনে হয় যে ভ্যানিলা জেএস এর পরে আপনি কোনো রিয়াক্ট বা ওই টাইপের কোনো একটা দিকে আপনি মুভ করতে পারবেন। সো আপনি ইনডাইরেক্টলি এই প্রশ্নটার উত্তরও দিয়ে দিচ্ছেন যে মোস্ট প্রবাবলি যে কতটুকু জাভাস্ক্রিপ্ট শেখার পরে রিয়াক্টে যাওয়া উচিত। বাট আপনি এখন যে অ্যান্সারটা দিচ্ছেন, আমার মনে হচ্ছে আপনি আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান করতে পারেন, বাট আমার মনে হয় অনেক দূর পেয়ে গেছি আমি। অতটুকুই, যতটুকু আমি বলেছি লিটারালি অতটুকুই হচ্ছে কাভার আপ করার পরে সে যে কোনো একটা চুজ করতে পারে। এক্স্যাক্টলি। এইটা হচ্ছে আপনি ধরেন জাভাস্ক্রিপ্ট এবং রিয়াক্ট নলেজের পাশাপাশি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে কতটুকু তাকে ফোকাস করা উচিত বলে আপনি মনে করেন? ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের উপরে ফোকাস করাটার এখানে কিছু বিষয় রয়েছে। আপনাকে বুঝতে হবে যে ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম রিলেটেড কাজগুলোতে রিয়াক্ট বা জাভাস্ক্রিপ্ট কতটুকু ইউজ হয় এবং কোন কোন ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে, এবং আপনি আদৌ ওই ইন্ডাস্ট্রিতে যাবেন কিনা এটার উপর ডিপেন্ড করে। তো আপনাকে এটা বুঝতে হবে যে নর্মালি আমাদের, আপনি মার্কেট রিসার্চ করেন, এটা আমি কিছু বলবো না, কারণ এখানে বললে যেটা হবে লিটারালি আমি আমার মতামত দেবো, আমার কথা বললো, কেউ বলবে যে না ওটা তো ভালো না, পাইথন ভালো, কেউ বলবে যে না পাইথন ভালো না, এটা হচ্ছে জাভা তো খুব ভালো। সো আমি ওইটা নিয়ে কোনো কিছু বলবো না, আপনি নিজেরাই এটা সার্চ করে বা ঘেটাঘুটি করে দেখেন, রিসার্চ করে দেখেন। বাট নর্মালি ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, নর্মাল ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, জেনারেলাইজ যদি করি, তাহলে হচ্ছে যে ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদম রিলেটেড আপনাকে একদম বেসিক আইডিয়া থাকলেই হবে, যাতে যাতে কোনো ডাটাবেজের সাথে আপনাকে যদি কানেক্ট করে কাজ করতে হয়, ডাটাবেজে যদি একটা বড় একটা স্ট্রাকচার বা একটা আপনাকে একটা ওয়ার্কফ্লো ধরাই দিল হাতে, সো ওখানটা দেখে হতে একদম মাথা ঘুরে না যায়, এতটুকু জাস্ট হচ্ছে বেসিক আইডিয়া থাকলেই আপনি স্টার্ট করতে পারবেন, সামনে এগোতে পারবেন। পরবর্তীতে আপনার ডিপেন্ড করবে আপনার ক্যারিয়ার কোন দিকে নিয়ে যাচ্ছেন আপনি, সেটার উপরে আপনাকে ডিপেন্ড করবে। যদি আপনি এআই বা এই টাইপের কোনো দিকে যেতে চান এবং সেটার জন্য যদি আপনি জাভা স্ক্রিপ্টটা এই ল্যাঙ্গুয়েজ চুজ করেন, তাহলে ডেফিনেটলি আপনাকে ডাটা ইউজ করতে হবে এবং হচ্ছে অ্যালগরিদম ভালো লেভেলে ফোকাস করতে হবে।
আরো কতগুলো মানে কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা আসলে সিএসসি তে সামহাও কোনো কারণে পড়তে পারতেছে না, কিন্তু তারা হচ্ছে আমি যদি হচ্ছে মানে কম্পিটিটিভ হয়, এমন না যাদের নন সিএসসি পড়ছে আসলে আপনি নিয়ে যাবেন, বিষয়টা এরকম না। যে কাজ দিচ্ছেন সেই কাজ আপনার সিএসসি গ্রাজুয়েট যেভাবে করতে পারতেছে, নন সিএসসিও সেই পরিমাণ স্কিল নিয়ে আসছে। সেক্ষেত্রে এই যে তার সিএসসি ব্যাকগ্রাউন্ডটা নাই বা একটা ডিগ্রি সার্টিফিকেট নাই, সেটা কি আপনাদের জন্য একটা প্রতিবন্ধকতা? মানে হচ্ছে আপনারা নন সিএসসি মানে সিএসসি ছাড়া নিবেনই না এই টাইপের একটা বিষয়, বা এই নন সিএসসি বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের না যারা, তাদেরকে আপনারা কিভাবে দেখেন? আচ্ছা, তো এখানে হচ্ছে যে একটু এটার অ্যান্সারটা একটু ইলাবোরেট করতে হয়, তা না হলে আমার মনে হয় যে ক্লিয়ার হবে না। মানে এটা একটা ভাসমান কথা বললে সবাই ওইভাবে ভেবে যাবে, একটু ইলাবোরেট করাটা আমার মনে হয় জরুরি। তো ফার্স্ট অফ অল যেটা হয় যে সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে যেগুলো যারা পড়ে আসতেছে, পড়ার পরে যেটা হয় নর্মালি আবার চিন্তা করে দেখেন, যে কোনো পার্সনকে আমি বলবো চিন্তা করতে, তারা 3 বছর কিংবা 4 বছর ধরে সিএসসি রিলেটেড পড়তেছে তারা। তারপরে তারা হচ্ছে যে ইন্টার্নশিপে যাচ্ছে, যে সে 3 থেকে 4 বছর তাদের অলরেডি আমরা ধরে নিই যে সে 3 থেকে 4 বছর থেকে সে অলরেডি কাজ করতেছে, যেটা নিয়ে নাড়াগাড়ি করছে, গাড়াগাড়ি করছে। সো এই যে নন ব্যাকগ্রাউন্ড সিএসসি বা নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের যে থাকবে, সে তো তার পড়াশোনার ওই টাইমটা সে ওই সাবজেক্টের উপরে সে ব্যয় করছে ডেফিনেটলি। ওই টাইমটা সে এখানে পড়াশোনার উপর ব্যয় করে নাই। সো এখানে জেনারেল ওয়াইজ যদি চিন্তা করি, আমি গ্লোবালি যদি জেনারেল চিন্তা করি, তাহলে হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ডের এখানে যারা থাকে তাদের একটা জেনারেল ভাবে একটা অ্যাডভান্টেজ থাকে, এটা হচ্ছে প্রথম কথা। সো এখানে আমরা যেটা করি সিভির ক্ষেত্রে, আমরা প্রিফার্ড সিএসসি ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করে দিই, এভাবে প্রিফার্ড। বাট যে কেউ অ্যাপ্লাই করতে পারে, এখানে যে কেউ অ্যাপ্লাই করতে পারে বলতে আমি এখানে উল্লেখ করে দিই, আমাদের এখানে দুজন রয়েছে, একজন পিএইচপি তে রয়েছে, যে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা ইন্টার পাশে, সে ইন্টারমিডিয়েট পাস, এরপরে সে পড়াশোনা করেই নাই আর। আপনি তো ভার্সিটি, আপনি সিএসসি নভেম্বর তো পরে কথা, কিন্তু তার হচ্ছে রিসেন্টলি আজকে তার সাথে আমাদের মিটিং হয়েছে আর কি। মিটিং হয়ে যেটা তাকে বললাম যে তুমি তোমার যে পারফরমেন্স, সেটাতে আমরা খুবই ইমপ্রেসড, লিটারালি খুবই ইমপ্রেসড। তুমি মিড লেভেল পার হয়ে লিটারালি বলতে গেলে সিনিয়রের কাছাকাছি তুমি আউটপুট আমাকে দিচ্ছ। তো এরকম আমাদের হচ্ছে যে অনেকগুলো অলরেডি আরো এমপ্লয়ি রয়েছে, তারা হচ্ছে যে সিএসসি না, তারা হচ্ছে আর্টস কমার্স থেকে পাস করে আসছে। সো নেই না তা না, ডেফিনেটলি নেই, কিন্তু তাদেরকে ওইরকম টাইপের একটা আউটপুট, ওইরকম টাইপের একটা কনসেন্ট্রেট বা অধ্যবসায় করে আসতে হয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। বাট পারে না তা না, এটা যে মানে আশা ভরসা ছাড়ার কোনো কারণ নেই, যে পারবো না বা হয় না বা কেউ নেয় না এটা ভাবার কারণ নেই। কিন্তু ওদেরকে কি করতে হবে, একটু এডিশনাল শ্রম দিতে হবে, কারণ যারা সিএসসি করছে তাদের একটা অ্যাডভান্টেজ থেকে, টাইম অ্যাডভান্টেজ থাকে আর কি, এতটুকুই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আর দুটো প্রশ্ন নিব। তো একটা প্রশ্ন হচ্ছে এইজ রিলেটেড, যেটা অনেকগুলো প্রশ্ন আছে, দুই ধরনের, দুই সাইডের প্রশ্ন আছে। কেউ একজন প্রশ্ন করতেছে যে আমার বয়স যদি হচ্ছে 30-এর বেশি হয়, আবার কেউ হচ্ছে যে আমার বয়স যদি 18 হয়, বা আমি হচ্ছে এরকম কম বা বেশি বয়স। এই সরকারি চাকরির ক্ষেত্রে বয়স একটা ফ্যাক্টর, কিন্তু মোস্ট প্রবাবলি আপনারা সরকারি অর্গানাইজেশন না আর কি। তো সেক্ষেত্রে এইজ কি একটা বড় ফ্যাক্টর বা কোনো ফ্যাক্টর কি না আর কি? আচ্ছা, আমাদের কোম্পানিতে ডেফিনেটলি এটা কোনো ফ্যাক্টরি না, এবং আমাদের ইন্ডাস্ট্রির আশেপাশে যেগুলো রয়েছে, যেমন জুন সেপার বলেন বা হচ্ছে উইডেভস বলেন বা এরকম টাইপের যতগুলো পরিচিত রয়েছে, তো এগুলোর মধ্যে কোনোটাতেই এজটা আমার জানা মতে কোনোটাই কেউই এটা ফ্যাক্টর ধরে না। এজটা লিটারালি কোনো ফ্যাক্টর ধরে না, কিন্তু হচ্ছে কিছু কিছু আমি কোম্পানি দেখেছি যেখানে তারা শুধু এজটা যে ফ্যাক্টর তা না, তারা হাইট পর্যন্ত উল্লেখ করে দেয়। সে নিচ্ছে লিটারালি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু সে হাইট তার হতে হবে 5 ফিট 6 ইঞ্চি মিনিমাম, সে উল্লেখ করে দিয়ে দিয়েছে। সো এরকম কোম্পানির সিভি, মানে এরকম কোম্পানি আমি জব পোস্টে আমি দেখেছি। সো আপনি হচ্ছে যে এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, বাট নর্মালি আমাদের ইন্ডাস্ট্রিতে যেগুলো রয়েছে কোম্পানি আশেপাশে, এরা কেউই এটা ভ্যারি করে না। আপনি 18 নিচেও হলেও আমরা যদি স্কিল হয়ে থাকেন, কেন নেব না আমরা? আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি আজকের লাস্ট প্রশ্নটা নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে জিপিএ, ধরুন আমি সিএসসি তে পড়লাম অথবা নন সিএসসি, যেখানে পড়ি, জিপিএ কি কোনো ইম্প্যাক্ট ফেলে কিনা আপনাদের এই হায়ারিং প্রসেসে? হ্যাঁ, সিজিপিএটা ইম্প্যাক্ট ফেলে আবার ফেলে না। কিরকম ফেলে? আপনি তো সিভি প্রথমে জমা দেবেন, সিভিটা দেখে তো আমাকে ইমপ্রেস করবেন, সিভিটা হচ্ছে প্রথম জিনিস আমাকে ইমপ্রেস করার জন্য। সো আপনি যদি ভালো একটা সিজিপিএ নিয়ে আসেন, তো ডেফিনেটলি ওটা আমি ইমপ্রেস হবো। আদারওয়াইজ যদি সিজিপিএ খারাপও হয়, আপনি যদি আদারও অন্য কোনো দিতে, আপনার হচ্ছে গিটহাব প্রোফাইল ভালো আছে বা আপনার এক্সপিরিয়েন্স দেখাইছেন, বা আপনি হচ্ছে বা আপনার স্ট্যাক ওভারফ্লো একটা অ্যাকাউন্ট দেখাচ্ছেন অর সামথিং লাইক দ্যাট, কিছু একটা অন্য কিছুতে আপনি মেকআপ করে দিয়েছেন, সেক্ষেত্রে সিজিপিএ এখানে কোনো ফ্যাক্টরি না। আপনি যদি এখানে ফেল না করে সামনে আগে যান, বা আপনি ফেলও করেছেন উল্লেখ করেন নাই, সেটাও এখানে কোনো ডাজেন্ট ম্যাটার। মানে এটা সামারিটা আমি এভাবে বলি যে কোনো একটা অ্যাঙ্গেলে সে হার্ড ওয়ার্ক করছে। জিপিএ ভালো মানে কি, সে সিনসিয়ারলি পড়াশোনা করে, তাকে কোনো একটা কাজ দিলে সেটা ক্লাসের কাজই হোক, সেটা সিনসিয়ারলি করতেছে। আবার সেটা যদি সে না করে, তাহলে অন্য দিক থেকে পুষে সে তো কয়টা ভালো প্রজেক্ট করছে, তার মানে সে হার্ড ওয়ার্ক যে করছে বা করতে পারে, সেটা সামহাও প্রুফ করতে পারে।
সো আমরা আমাদের আজকের লাস্ট প্রশ্ন আমার দিক থেকে এবং দর্শকদের কাছ থেকে আপাতত আজকের এই সেশনটাতে আমরা কোনো প্রশ্ন নিচ্ছি না, কিন্তু ফিউচারে ডেফিনেটলি আমাদের এই টাইপের সেশন হবে। এবং কোনো প্রশ্ন যদি আমরা মিস করে থাকি তোমরা অবশ্যই গুছিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দিতে পারো। আমাদের অসংখ্য মেম্বার আছেন গ্রুপে, তারা অবশ্যই অবশ্যই যত্ন সহকারে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো ইমরান ভাইয়ের কাছে আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে এগেইন, সেটা হচ্ছে যে আমরা যারা শিখতেছি বা এই ফিল্ডে ঢুকতে যাচ্ছি তাদের জন্য আপনি আগে একবার একটা গাইডলাইন আমাদেরকে বলছিলেন কি করা লাগবে, একটু ভালোভাবেই হচ্ছে আলহামদুলিল্লাহ ডিটেল ভাবে বলছেন। এখনো যদি আপনি তাদের উদ্দেশ্যে কিছু যোগ করতে চান, যারা মূলত এই প্রোগ্রামিং শিখে ডেফিনেটলি তারা একটা কেরিয়ার করতে চায়, শিখবে তো একটা উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে হয়তো আমি একটা কেরিয়ার তৈরি করব আর কি। সেটা আমি সিএসসি ব্যাকগ্রাউন্ড হই, নন সিএসসি ব্যাকগ্রাউন্ড হই, আমি একজন লার্নার, সেটা হচ্ছে আমার পরিচয় যে আমি শিখতে চাই, আমি হার্ডওয়ার্ক করার জন্য কমিটেড এবং আমি ডেডিকেটেড, এবং এই সেক্টরটাতে আমি একটা সার্টেন লেভেলে যেতে চাই। সো তাদের জন্য আপনি যদি আবারও যদি কিছু আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, এখানে যতগুলো পয়েন্ট বলার মতো বলে আমি ফিল করি সবগুলো অলরেডি আমি বলে ফেলছি, সো ওগুলো তো আসলে রিপিট করার কিছু নেই। আচ্ছা, আমি চাইলে যেটা সামারি করতে পারি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আগে একটা পাথ চুজ করো, এবং যদি পসিবল হয় একটা ভালো মেন্টরকে চুজ করো। মেন্টর চুজ করাটা একটা পজিটিভ দিক, এবং এটা কি হয় গাইডটা মিসগাইড হয় না। সো মেন্টর পারলে চুজ করো, আদারওয়াইজ হচ্ছে একটা পাথ চুজ করো যে তুমি আসলে কোন টেকনোলজি দিয়ে তুমি সামনে এগোবা, বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোন সেক্টর তুমি সামনে এগোবা, এটাকে চুজ করতে হবে প্রথম কথা। এবং এরপরে যেটা করতে হবে ওটাতেই লেগে থাকতে হবে, ওটার বেসিকটা এবং বেজটা সবার আগে কমপ্লিট করতে হবে, এবং তারপরে ওটাতেই লেগে থাকতে হবে স্ট্রেট লাইনে। ইটস নট লাইক ডানে বায়ে আমি এই ল্যাঙ্গুয়েজ দেখলাম, কালকে ওটা দেখতেছি, আজকে এই ফ্রেমওয়ার্ক দেখতেছি, ওটা ওই কালকে আরেক ফ্রেমওয়ার্ক দেখছি, এরকমটা করা যাবে না। এটা হচ্ছে মেন বিষয়। আর এরপরে যেটা নেটওয়ার্কিংটা আমি অলরেডি উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে পাশাপাশি মাঝে মধ্যে এখানে সেখানে গ্রুপে ইনভলভ হওয়ার পরে এখানে সেখানে কোশ্চেন গুলো অ্যান্সার করে দাও, গিটহাব বা সে গিটহাবে টুকটাক প্রজেক্ট গুলো উঠাও। এবং স্ট্যাক ওভারফ্লো তো খুবই ইম্পর্টেন্ট, আমাদের বাংলাদেশে স্ট্যাক ওভারফ্লো এই চর্চাটা খুবই কম। এটা আসলে বলে বলে কেন যদি করাতে পারি না, ছেলেপেলেদেরকে বলে বলে করানো যায় না। তো এটা ট্রাই করে দেখো। এটা হচ্ছে যে আসলে হিউজ লেভেলের একটা ইয়ে করে মানে ইমপ্রুভ করে দেয় তোমার স্কিলের, এটা একটা বিষয়। আর এরপরে যেটা আমার মনে হয় যে জানানো বা বলা উচিত সেটা হচ্ছে যে জয়েন করার পরে কি হয়। জয়েন করার পরে কিন্তু ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু যেটা, যদি আমি ফ্রেশার হিসেবে বলি, তোমাকে কিন্তু ঢুকে জয়েনের করে কোনো কাজ দেওয়া হয় না যে আজ থেকে জয়েন করছো, কালকে তোমাকে প্রজেক্টের কিছু একটা দেখাই দিছি, দেন পরশু দিনে আমি কোনো একটা টাস্কে তোমাকে জয়েন করে দিয়ে দিচ্ছে সরাসরি যে তুমি টাস্ক কমপ্লিট করো বা টাস্কে আসো বা সামথিং লাইক দ্যাট। এরকম কিন্তু কিছু হয় না। ইন্টার্নশিপ বা পেশাদের কি করা হয়, একটা সার্টেন টাইম দেওয়া হয়, সেটা 15 দিন, 20 দিন, কোনো কোনো ক্ষেত্রে 1 মাস, কোনো কোনো ক্ষেত্রে এর বেশি টাইমও দেওয়া হয়, যেখানে সে কি করে তাকে শিখানো হয়। সো কোন কাজ আমি পারি বা পারি না, বা একটা টাস্ক ধরেন যে একদিনে শেষ করতে হচ্ছে, সেটা সে 3 দিন 4 দিন ধরে করতেছে, সেটা ইম্পর্টেন্ট না। এখানে যেটা প্রথম এবং ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে ডিসিপ্লিন। দ্যাট মিনস আপনাকে 5টা টাস্ক করতে বলা হয়েছে, 5টা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আপনি এক্স্যাক্টলি ওই 5টা ইনস্ট্রাকশনই আপনি ফলো করতে পারছেন কিনা এটার উপর মার্কিং করা হয়। আপনি করতে কমপ্লিট করতে পারছেন কিনা সেটা এখানে ম্যাটার করে না, আপনি ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারছেন কিনা সেটার উপর এখানে ম্যাটার করে। সো এখানে জয়েন করার পরে যদি আপনি দেখা যাচ্ছে আপনি পুরো লাইফ স্টাইলটা আপনি পুরো কাজ করছেন সারা জীবন কমপ্লিটলি একদম ডিসিপ্লিনের বাইরে, সো আপনি হুট করে জবে ঢুকলে একদম কি করতে হচ্ছে, একটা টাইম পর পরে একজনকে রিপোর্ট করতে হচ্ছে, একটা টাইমে আপনি সে ইনস্ট্রাকশন দিচ্ছে সেগুলো ফলো আপ করে সামনে যেতে হচ্ছে। এগুলো কি হয়, আমি যেটা দেখেছি যে প্রেশাররা খুব প্রেশারাইজ ফিল করে এবং তারা আসলে কুইট করে চলে যায়। সো এটার অভ্যাসটা যদি সে প্রথম থেকেই টুকটাক ভাবে করে আসে, তাহলে জয়নিং এর সময়, জয়নিং এর পরে এই জিনিসটা আসলে খুব ইজিয়ার হয়ে যায়। এটা হচ্ছে একটা আমি লাস্টে আমি অ্যাডভাইস করবো সবাইকে। থ্যাংক ইউ, খুবই চমৎকার। আমরা ওই প্রশ্নটা আসলে সামহাউ স্কিপ করে গেছি যে, বাট আপনি এখন অ্যান্সার দিয়ে দিচ্ছেন যে আমি যখন হায়ার্ড হয়ে গেলাম তার পরবর্তীতে আমার ফার্স্ট উইক অথবা ফার্স্ট মান্থে আমার কি কি এক্সপেক্ট করে অর্গানাইজেশন। বাট আমি সামহাউ ওই প্রশ্নটা স্কিপ করে গেছি, বাট লাকিলি আপনি সেটা কভার করে দিচ্ছেন, তো সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই খুবই ইনফরমেটিভ একটা সেশন ছিল, খুবই খুবই ইনসাইটফুল একটা সেশন ছিল, এবং আমরা অনেকগুলা কোশ্চেনও লিস্ট করে ফেলছেন আপনি আমাদের জন্য, সেটাও আমাদের কাজে লাগছে, একটা ডিরেকশন আমরা পাইছি ওভারঅল কি